বিকেলের আকাশে হালকা ধোয়া। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরে নৌকা ভাসছে। মেঘে ঢাকা আলোয় দূর থেকে শোনা যায় শিশুদের হাসি আর নদীর ঘূর্ণি স্রোতের মৃদু গঞ্জন। এই নদী শতাব্দী ধরে স্থানীয় কৃষক, জেলে আর মাটির মানুষকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সেই নদীরই জল এখন এক আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। কারণ খবর এসেছে ভারতের উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরা এবার বাংলাদেশের তিতাস নদী থেকে পানি নিতে চায়। এই প্রস্তাব শুনে ঢাকা কূটনৈতিকভাবে চুপ থাকলেও ভেতরে এক ঝড় বইছে। যে ভারত গঙ্গা ও তিস্তার ন্যায্য পানি ভাগ দিতে আজও ব্যর্থ, সেই ভারত এবার বাংলাদেশের নদী থেকে পানি চায়। এই প্রশ্নেই গর্জে উঠেছে জনমত আর জেগে উঠেছে পুরনো ক্ষত। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ভারত ও বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধের জায়গা পানি। ১৯৭৫ সালে ভারত গঙ্গার উজানে ফারাক্কা বাঁধ নির্মাণ করে, যার ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ভয়াবহ পানি শূন্যতায় পড়ে। কৃষি, নৌপরিবহন এমনকি ভূগর্ভস্থ পানির ভারসাম্যও ভেঙে পড়ে। দ্য হিন্দু লিখেছিল, ফারাক্কার প্রভাব বাংলাদেশের জন্য শুধু পরিবেশগত নয়, এটি ছিল এক ধরনের নীরব অর্থনৈতিক নিষেধাজ্ঞা। দীর্ঘ আলোচনার পর ১৯৯৬ সালে গঙ্গার পানি চুক্তি হলেও বাংলাদেশের প্রাপ্তি সীমিত। আর উত্তরাঞ্চলের প্রাণ তিস্তার নদীর চুক্তি, সেটি এখনো পশ্চিমবঙ্গের আপত্তিতে ঝুলে আছে। আল জাজিরা বিশ্লেষণ করেছিল, তিস্তা ইস্যু শুধু একটি নদীর ভাগ নয়, এটি দুই প্রতিবেশী রাষ্ট্রের পারস্পরিক আস্থার মাপকাঠি। বাংলাদেশের কৃষকরা এখনও শুকনো তিস্তায় দাঁড়িয়ে বৃষ্টির অপেক্ষা করেন। বর্ষায় হঠাৎ ছেড়ে দেওয়া পানিতে আবার ভেসে যায় গ্রাম। এই বৈষম্যের পটভূমিতেই আজ ভারত নতুন দাবি তুলেছে, তিতাসের পানি চায়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে উৎপন্ন তিতাস নদী মেঘনায় মিশে গেছে। এই নদী বাংলাদেশের নদীগুলোর মতোই জীবন্ত। কৃষি, মাছ ধরা, নৌযান আর মানুষের জীবিকার কেন্দ্র। কিন্তু শুষ্ক মৌসুমে এর স্রোত কমে যায়, চর জমে নাব্যতা হারায়। দূষণও এখন এর বুকে কালো ছায়া ফেলেছে। তবু স্থানীয়রা বলেন, তিতাস আমাদের রক্তের ধারা, আর সেই নদীর জলই এখন ভারতের কূটনৈতিক নোটে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি ঘোষণা দেন, আগরতলা শহরে বিশুদ্ধ পানি জলের সংকট মোকাবেলায় আমরা বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের প্রস্তাব দিয়েছি। তার যুক্তি, আগরতলার ভূগর্ভস্থ জলে আয়রনের পরিমাণ বেড়ে গেছে, পানির স্তর নেমে গেছে, তাই বিকল্প উৎস খুঁজতে হচ্ছে। তিতাসের সঙ্গে থাকা হাওড়া ও কালাপানিয়া খালের সংযোগ ব্যবহার করে নাকি এই পানি আনা সম্ভব। এই প্রকল্পের জন্য ত্রিপুরা সরকার এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সহায়তায় ৫৩০ কোটি রুপির নগর উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। কিন্তু এই ঘোষণার পর ঢাকায় যে প্রতিক্রিয়া দেখা গেছে, তা কেবল রাজনৈতিক নয়, আবেগেরও। বাংলাদেশের নদীগুলোর ৯২% এসেছে প্রতিবেশী দেশগুলোর দিক থেকে, যার ৫৪টি নদী ভারতের সঙ্গে ভাগাভাগি। কিন্তু ভারত বরাবর এই ভাগাভাগিতে নিজের সুবিধা নিশ্চিত করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস স্বীকার করেছে, ভারত এখনও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় সমতা ভিত্তিক চুক্তির কাঠামো তৈরি করতে পারেনি। অর্থাৎ ভারত যখন উজানে পানি ধরে রাখে, তখন বাংলাদেশের নদী শুকিয়ে যায়। আবার বর্ষায় হঠাৎ পানি ছেড়ে দেওয়ায় দেখা দেয় ভয়াবহ বন্যা। এখন প্রশ্ন, যে প্রতিবেশী দেশ নিজের ন্যায্য পানি ভাগ দিতে রাজি নয়, সে কিভাবে অন্যের নদীর পানি চাইতে পারে? বাংলাদেশের পরিবেশবিদ ডক্টর ইফতেখারুল ইসলাম বলেন, তিতাসের মতো ছোট নদী থেকে পানি সরালে স্থানীয় কৃষি ও মৎস্যজীবীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এটি কোনোভাবেই পরিবেশ বান্ধব নয়। ভারতের যুক্তি, তিতাসের একটি অংশ নাকি ত্রিপুরা সীমান্তের সঙ্গে সংযুক্ত, তাই এটি প্রযুক্তিগতভাবে সম্ভব। কিন্তু বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণা একেবারেই বিভ্রান্তিকর। নদী গবেষক অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, তিতাস পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ নদী। এর পানি সরানো মানে বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। আরও আশঙ্কার কথা, যদি ভারত একবার এই নজির তৈরি করে, ভবিষ্যতে অন্য নদীর পানি চাওয়ার দাবিও উঠবে। বিবিসি বাংলা বলেছে, তিতাস ইস্যু কেবল পানি নয়, এটি ভবিষ্যতের কূটনৈতিক নজির নির্ধারণ করবে। ঢাকাতে এখন নীরব কূটনীতিতে ব্যস্ত, কারণ প্রকাশ্যে বিরোধ মানে সীমান্ত উত্তেজনা, কিন্তু নীরবতা মানে সম্ভাব্য ছাড়। বাংলাদেশের সামাজিক মাধ্যমে এখন একটাই প্রশ্ন ঘুরছে, যেখানে আমরা তিস্তা পাইনি, সেখানে কেন তিতাস দেব? একজন কৃষক লিখেছেন, তিতাসের পানি মানে আমাদের জীবন, সেটা অন্যকে দিলে আমরা কি পান করব? এমন আবেগের সঙ্গে যুক্ত হয়েছে বাস্তব কূটনীতি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, যে দেশ তিস্তা চুক্তি কার্যকর করেনি, তাকে নতুন পানি দেওয়া নৈতিকভাবে অসম্ভব। তবে তিনি এটাও ইঙ্গিত দেন, বাংলাদেশ সরাসরি না বলবে না, বরং প্রযুক্তিগতভাবে বিষয়টি জটিল করে তুলবে। এদিকে ভারতীয় বিশ্লেষক শুভদীপ ঘোষণা করেন, দিল্লি বুঝতে পারছে বাংলাদেশের নদী এখন শুধু পানির উৎস নয়, এটি রাজনৈতিক শক্তির উৎস। রাতের তিতাস নদী শান্ত, চাঁদের আলোয় জলে ঝিকিমিকি করে প্রতিফলন।
দূরে এক বৃদ্ধ জেলে বললেন, এই নদী একদিন আমাদের দুঃখ মুছে দিয়েছিল, এখন কি আবার কাঁদাবে? তার কথায় লুকে আছে এক গভীর বাস্তবতা। এই লড়াই শুধু পানির নয়, এটি অস্তিত্বের। আলমনিটার বিশ্লেষণ করেছে, বাংলাদেশ এখন এমন এক রাষ্ট্র যে প্রতিবেশীর চাপের মুখে নত স্বীকার করে না। তাদের নদী নীতি, কূটনীতির নতুন অধ্যায়। তিতাস এখন কেবল একটি নদীর নয়, এটি বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক। যে নদী থেকে জন্ম নিয়েছে জীবনের স্রোত, সেই নদী আজ প্রশ্ন তুলেছে, ন্যায্য প্রাপ্য না পেলে দান কিসের? দিল্লির প্রস্তাব এখন বাংলাদেশের জন্য এক সতর্ক বার্তা। কারণ ইতিহাস বলছে, যখন ছোট নদী রুষ্ট হয় তখন বড় শক্তিও তার প্রবাহে টিকতে পারে না। তিতাসের জলে তাই আজ শুধু ঢেউ নয়, প্রতিরোধের গর্জনও বইছে, নীরব অথচ গভীর, শান্ত, প্রলয়কর। নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই বিকেলটা ছিল অদ্ভুত চাপা। কফির কাপগুলো ঠান্ডা হয়ে পড়েছে, টেলিপ্রম্পটারের আলো জ্বলছে নিঃশব্দে। মুখপাত্র রণজিৎ কৌর যখন সাংবাদিকদের সামনে এলেন, তার চোখের নিচে স্পষ্ট ক্লান্তি। কাগজে লেখা এক বিবৃতি তিনি ধীরে পড়ে শোনালেন। আমরা অবগত হয়েছি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় সম্পর্কে। ভারত বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সংহতি প্রকাশ করছে। বিবৃতিটি শুনে সাংবাদিকরা একে অপরের দিকে তাকালেন। কেউ বুঝতে পারল না এটা প্রতিবাদ, সমর্থন না নিছক এড়ানো। ঠিক তখনই ভারতের টেলিভিশন স্টুডিওগুলোতে তর্কের ঝড় উঠল। শশী থারুর বললেন, আমি মৃত্যুদণ্ডের পক্ষে নই, যেখানেই হোক। শেখ হাসিনার রায় আমাকে আতঙ্কিত করেছে, কারণ এটি দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য অশুভ সংকেত। এই এক বাক্যই দিল্লির কূটনৈতিক ভবনে ধাক্কা দিল। ভারত যাকে এত বছর ধরে নিজের নিরাপত্তা বলয়ে রেখেছিল, সেই শেখ হাসিনা আজ আদালতের রায়ে পরিণত হয়েছেন রাষ্ট্রবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিতে। আর ভারত যে একসময় তাকে আশ্রয় দিয়েছিল, এখন নিজেই কূটনৈতিক বেকায়দায়। ভারতের নীতি নির্ধারক মহলে এখন এক দ্বন্দ্ব চলছে। তারা জানেন, শেখ হাসিনাকে ফেরত দিলে সেটি হবে পরাজয়ের প্রতীক, আবার রেখে দিলে সেটি হবে এক অনন্ত বোঝা। দ্য হিন্দু লিখেছে, ভারতের হাতে এখন কেবল দুটি পথ, একটি নৈতিক, অন্যটি বাস্তব, কিন্তু দুটিই তাদের কূটনীতির জন্য ঝুঁকিপূর্ণ। ভারতের সাবেক কূটনীতিক রাজেশ খরানা বলেন, 15 বছর ধরে বাংলাদেশ ভারতের নিরাপত্তা বলয়ের অংশ ছিল। আজ সেই বলয় ভেঙে পড়েছে, আর দিল্লি জানে না কোথা থেকে শুরু করবে পুনর্গঠন। দিল্লির এই বিভ্রান্তি এখন স্পষ্ট হচ্ছে তাদের সরকারি ও বেসরকারি বার্তায়। কেউ বলছে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কেউ বলছে আমরা উদ্বিগ্ন। কিন্তু আসল সত্য হলো, ভারত জানে না কিভাবে একটি পরিবর্তিত বাংলাদেশকে সামলাবে। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন কারণ সেটি ছিল নিরাপত্তার প্রয়োজন। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের দমন, সীমান্তে স্থিতিশীলতা এবং চীনা প্রভাব প্রতিরোধে শেখ হাসিনা ছিলেন দিল্লির গেটকিপার। ইন্ডিয়া টুডে বিশ্লেষণে বলেছে, বাংলাদেশে পরিবর্তনের পর দিল্লির প্রতিরক্ষা কৌশল অর্ধেক ভেঙে গেছে। শেখ হাসিনার পতন শুধু রাজনৈতিক নয়, এটি এক গোটা নিরাপত্তা স্থাপত্যের পতন। এখন সমস্যা হলো, সেই গেটকিপারকে ফেরত পাঠানো মানে নিজের দুর্বলতা স্বীকার করা, আবার রাখাও মানে নতুন সরকারের সঙ্গে স্থায়ী বৈরিতা তৈরি করা। ভারতের এক সামরিক উপদেষ্টা বলেছেন, যতদিন শেখ হাসিনা ভারতে থাকবেন ততদিন বাংলাদেশ আমাদের বিশ্বাস করবে না, কিন্তু তাকে ফেরত দিলে সেটা হবে দিল্লির আত্মসমর্পণ। এই দোটানাই এখন মোদী প্রশাসনের কূটনৈতিক কেন্দ্রবিন্দু। কেউ বলছে তৃতীয় দেশে পাঠানোই একমাত্র সমাধান, কিন্তু আন্তর্জাতিক আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে স্থানান্তর করা সহজ নয়। শেখ হাসিনার বিচার শুধু বাংলাদেশের রাজনীতি নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য পাল্টে দিয়েছে। আল জাজিরা লিখেছে, ভারত এখন বুঝছে বাংলাদেশের পরিবর্তন শুধুমাত্র অভ্যন্তরীয় বিষয় নয়, এটি আঞ্চলিক প্রভাবের নতুন মানচিত্র। ঢাকার নতুন সরকার, যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান তিন দিকেই কূটনৈতিক যোগাযোগ শক্ত করছে। এই পরিবর্তন ভারতের পুরনো কৌশল ভেঙে দিয়েছে। একসময় বাংলাদেশ ছিল ভারতের নিরাপত্তার বাফার, এখন সেটি হয়ে উঠছে কৌশলগত চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষক আনন্দ রমন বলছেন, যদি ভারত শেখ হাসিনাকে আশ্রয় রাখে, তাহলে পাকিস্তান ও চীন যৌথভাবে এই ইস্যু আন্তর্জাতিক মহলে তুলবে। এটি ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করবে। অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি এখন আঞ্চলিক ভারসাম্য নির্ভর। তারা বলছে, আমরা কারো শত্রু নই, কিন্তু আর কারো প্রোটেক্টরও নই। এই এক বাক্যই দক্ষিণ এশিয়ার কূটনীতিতে স্রোতের দিক ঘুরিয়ে দিয়েছে। শেখ হাসিনার আশ্রয় ভারতের রাজনীতির ভেতরেও ফাটল ধরিয়েছে। কংগ্রেস নেতা শশী থারুরের বক্তব্য ইতোমধ্যে বিজেপি সমর্থক মহলে আদেশ প্রেম হিসেবে প্রচার করা হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, থারুরের বক্তব্য বিজেপির ভেতরে এক উদ্বেগ ছড়িয়েছে। যদি মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক চাপ বাড়ে, মোদী সরকার শেখ হাসিনার বিষয়ে অবস্থান বদলাতে বাধ্য হতে পারে। কিন্তু মোদীর অবস্থান দুর্বল, কারণ শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ইতিমধ্যেই আঞ্চলিক কূটনীতি জট পাকিয়েছে।
একজন বিজেপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যদি আমরা তাকে ফেরত পাঠাই তা হবে ভারতীয় কূটনীতির সবচেয়ে বড় পরাজয়, আর যদি রাখি তাহলে সীমান্তে আগুন জ্বলবে। দিল্লির এই রাজনৈতিক সংকটেই এখন শশী থারুরের আতঙ্ক শব্দটি প্রতীক হয়ে উঠেছে। এটি আসলে ভারতের আত্মবিশ্বাসের ভাঙনের প্রতিধ্বনি। বাংলাদেশের আদালতের রায় আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে। বিবিসি বাংলা লিখেছে, বাংলাদেশের জনগণ এই রায়কে ন্যায়ের প্রতীক হিসেবে গ্রহণ করেছে। কিন্তু ভারতের প্রধান উদ্বেগ এখানেই, কারণ ভারতের গোয়েন্দা বিশ্লেষণের শুরু থেকেই ধরা হয়েছিল যে পরিবর্তনটি ইসলামপন্থী বা জঙ্গি গোষ্ঠীর উত্থান। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলই এই রায়ের পক্ষে। ফলে দিল্লির পূর্বাভাস সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। ভারতের এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, আমরা ভেবেছিলাম বাংলাদেশে পশ্চিমা প্রভাব বাড়ছে, কিন্তু এখন বুঝছি তারা নিজেদের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের নতুন মডেল তৈরি করছে। এই উপলব্ধি ভারতের কূটনৈতিক ব্যর্থতার সবচেয়ে বড় প্রতীক, যেখানে প্রতিবেশী দেশটি নিজের ইতিহাস বদলে ফেলছে আর ভারত সেই ইতিহাসের বাইরে দাঁড়িয়ে কেবল অনুমান করছে। রাত গভীর। নয়াদিল্লির সাউথ ব্লকে আলো এখনও জ্বলছে। এক কর্মকর্তা ফাইল হাতে প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে দৌড়াচ্ছেন। দূর থেকে ভেসে আসছে এক সাংবাদিকের কণ্ঠ। ভারতকে এখন আনুগত্য আর বাস্তবতার মধ্যে একটি বেছে নিতে হবে। এই এক বাক্যেই লুকিয়ে আছে ভারতের দ্বিধাগ্রস্ত আত্মা। শেখ হাসিনা এখন দিল্লির রাজনৈতিক দুঃস্বপ্ন, যাকে ফেরত পাঠানো মানে পরাজয়, রেখে দেওয়া মানে অস্থিরতা। দক্ষিণ এশিয়ার এই নতুন অধ্যায়ে বাংলাদেশের রাজধানী ঢাকা আর কেবল দর্শক নয়, সে এখন দৃশ্যপটের কেন্দ্রবিন্দু। আর দিল্লি, সে শুধু অপেক্ষা করছে কবে কূটনৈতিক দাবা বোর্ডে পরবর্তী চালটা দেখা যাবে। এই খেলায় আর জেতার রাস্তা নেই, বলেছিলেন এক ভারতীয় বিশ্লেষক। শুধু সময়টা বলে দেবে ভারত শেখ হাসিনাকে রাখবে না নিজের মুখ বাঁচাবে। দিল্লির লালকেল্লার কাছে হঠাৎ এক গর্জন, বিস্ফোরণ। আগুনে পুড়ছে একটি সাদা সেডান, চারিদিকে ছিটকে পড়া কাচের টুকরো আর পুলিশ সাইরেনের কাঁপানো শব্দ। মুহূর্তেই টেলিভিশনের স্ক্রিনে ভেসে ওঠে ব্রেকিং নিউজ, বাংলাদেশ সংযোগ সন্দেহে। টাইমস অফ ইন্ডিয়া, রিপাবলিক টিভি, জি নিউজ সবগুলো একসাথে দাবি করতে শুরু করে লস্করি তৈয়বার সেল এই হামলার পেছনে পরিকল্পনা হয়েছে বাংলাদেশের মাটিতে। তথ্যহীন, প্রমাণহীন, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট। একটি গল্প বানাতে হবে যেখানে ভারত নির্দোষ আর বাংলাদেশ সন্দেহভাজন। এটাই পুরনো ভারতের রাজনৈতিক কৌশল, প্রতিটি সংকটে এক নতুন শত্রু খুঁজে বের করা। কিন্তু এইবার সেই পুরনো কৌশল উল্টে গেল। ঢাকা নীরব থাকল না, এবার পাল্টা জবাব এলো এমনভাবে যা দিল্লির কূটনৈতিক নড়বড়ে দেয়াল কাঁপিয়ে দিল। 10 নভেম্বর সেই বিস্ফোরণ ঘটনার পর ভারতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিজেপির ঘনিষ্ঠ কিছু সংবাদ মাধ্যম সূত্রহীন রিপোর্ট ছাপতে শুরু করে। টাইমস অফ ইন্ডিয়া তাদের ইন্টেলিজেন্স রিপোর্ট উদ্ধৃত করে দাবি করে, হাফিজ সাইদ বাংলাদেশে অবস্থানরত সহযোগীদের মাধ্যমে দিল্লি বিস্ফোরণের পরিকল্পনা করেছেন। অথচ ভারতের নিজস্ব পুলিশ এখনো পর্যন্ত কোনো বিদেশি সংযোগের প্রমাণ দেখাতে পারেনি। দ্য হিন্দুর এক সম্পাদকীয়তে লেখা হয়, প্রমাণ ছাড়া প্রতিবেশী রাষ্ট্রকে দায়ী করা কেবল রাজনৈতিক সুবিধার জন্য। এটি পেশাদার গোয়েন্দাগিরি নয়, প্রোপাগান্ডা। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় 1 ঘন্টার মধ্যে বিবৃতি দেয়, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। ভারত যদি সত্যিকারের প্রমাণ পায় আমরা সহায়তা করব, কিন্তু প্রোপাগান্ডা মেনে নেওয়া হবে না। ঢাকার এই কণ্ঠ ছিল দৃঢ়, আত্মবিশ্বাসী এবং নতুন বাংলাদেশের প্রতীক। এটা কোনো একক ঘটনা নয়। ভারতীয় মিডিয়া বহুদিন ধরেই বাংলাদেশের বিরুদ্ধে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একদিকে তারা বলছে বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে, অন্যদিকে তুর্কি প্রভাব বা ইসলামী সম্প্রসারণ নিয়ে ভয়ের বীজ ছড়াচ্ছে। দ্য ওয়ার এক অনুসন্ধানমূলক প্রতিবেদনে লিখেছে, দিল্লি সমর্থিত 37টি বেশি অনলাইন অ্যাকাউন্ট ও ব্লগ বাংলাদেশ সম্পর্কে ভুয়া তথ্য ছড়াচ্ছে, যার 60% উৎস ভারতের ভেতর। এই প্রোপাগান্ডার উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে অস্থিতিশীল, সন্দেহভাজন ও চরমপন্থী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে উপস্থাপন করা। কিন্তু এইবার বাংলাদেশের পাল্টা প্রস্তুতি ছিল। ঢাকার ফ্যাক্ট চেকিং সংস্থা প্রমাণ জানিয়েছে, শুধু এপ্রিল মাসেই ভারতীয় উৎস থেকে ছড়ানো 296টি ভুয়া খবর শনাক্ত করা হয়েছে, যার 80%ই বাংলাদেশ বিরোধী। এই সংখ্যায় ভারতের তথাকথিত মিডিয়া স্ট্র্যাটেজির মুখোশ খুলে দিয়েছে।
ভারতের অভিযোগের পরদিনই পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন সাংবাদিকদের সামনে আসেন। তার বক্তব্য ছিল স্পষ্ট ও দ্ব্যর্থহীন। যাই ঘটুক না কেন, ভারতের মিডিয়া বাংলাদেশকে দোষারোপ করবে, এটা তাদের পুরনো অভ্যাস। কিন্তু আমরা ভীত নই। মিথ্যা প্রচার দিয়ে আমাদের নত করা যাবে না। এই এক বাক্যে ঢাকা বুঝিয়ে দিল, যে সময় ভারত একতরফা গল্প লিখত সেই সময় শেষ। এখন বাংলাদেশও নিজের স্ক্রিপ্ট লিখছে। আল জাজিরা লিখেছে, বাংলাদেশের প্রতিক্রিয়া কূটনৈতিক সাহসের উদাহরণ। দক্ষিণ এশিয়ায় ভারতের বড় ভাই তত্ত্ব এখন ক্রমশ প্রশ্নবিদ্ধ। ঢাকার এই দৃঢ় অবস্থান শুধু দিল্লিকেই নয়, পুরো আঞ্চলিক কূটনীতিক মহলকেও চমকে দিয়েছে। ভারতের চাপ, হুমকি আর মিথ্যাচারের পর বাংলাদেশ এবার এমন এক পদক্ষেপ নিতে চলেছে যা দিল্লির জন্য রাজনৈতিক ভূমিকম্পের মতো। দ্য ডন ও গ্লোবাল টাইমস জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান একটি জরুরি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। এই চুক্তির আওতায় দুই দেশ গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক প্রশিক্ষণ এবং সীমান্ত নিরাপত্তা সহযোগিতায় কাজ করবে। বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার আনিসুজ্জামান বলেন, এটি ভারতের একচেটিয়া আধিপত্যের যুগের অবসান ঘটাবে। ঢাকা এখন জানে, কূটনৈতিক ভারসাম্য মানে নির্ভরশীলতা নয়। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের কৌশলগত ঘুম উড়ে যাবে। এখন পর্যন্ত ভারতকে শুধু পশ্চিম সীমান্তে পাকিস্তান নিয়ে ভাবতে হতো, কিন্তু এবার পূর্ব সীমান্তেও একটি কার্যকর সামরিক বন্ধন তৈরি হচ্ছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন মন্তব্য করেছে, যদি বাংলাদেশ পাকিস্তান জোট সক্রিয় হয়, ভারতকে দুই দিকের আগুনে লড়তে হবে। বাংলাদেশকে ঘিরে ভারতের সব পরিকল্পনা এখন বুমেরাং হয়ে ফিরে আসছে। তারা ভেবেছিল ভীতি, মিডিয়া ও কূটনৈতিক চাপ দিয়ে ঢাকা নরম থাকবে, কিন্তু আজই বাংলাদেশ পাল্টে গেছে। আল মনিটর লিখেছে, বাংলাদেশ এখন এমন এক রাষ্ট্র যে কোনো চাপের মুখে আত্মসমর্পণ করে না, বরং প্রতিটি হুমকিকে কৌশলের সুযোগে পরিণত করছে। ভারত এখন তিন দিক থেকে চাপে: লাদাখে চীনের সেনা, পশ্চিমে পাকিস্তানের সেনা আর পূর্বে বাংলাদেশের নতুন প্রতিরক্ষা বলয়। এই তিন ফ্রন্ট একসাথে সক্রিয় হলে ভারতের সামরিক মনোবল চূর্ণ হয়ে যাবে। নরেন্দ্র মোদীর প্রতিবেশী প্রথম নীতি আজ বাস্তবে পরিণত হয়েছে প্রতিবেশী শেষ নীতিতে। নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশও দিল্লির নিয়ন্ত্রণ বলয় থেকে বেরিয়ে আসছে। দিল্লির লালকেল্লার ধোঁয়া এখন মিলিয়ে গেছে, কিন্তু তার প্রতিধ্বনি বাজছে দক্ষিণ এশিয়ার প্রতিটি রাজধানীতে। ঢাকা থেকে ইসলামাবাদ পর্যন্ত এখন একটাই প্রশ্ন, ভারতের গল্প এবার কে লিখবে? দ্য হিন্দু এর সিনিয়র কলামিস্ট অরুণা বসু লিখেছেন, ভারতের মিডিয়া ও নীতি নির্ধারকরা নিজেদের মিথ্যার ফাঁদে পড়েছে। বাংলাদেশ তাদের দেখিয়ে দিয়েছে, মর্যাদার প্রতিশোধ মিসাইল দিয়ে নয়, সিদ্ধান্ত দিয়েই নেওয়া যায়। রাত গভীর হলে দিল্লির টেলিভিশনগুলো আবারও চিৎকার শুরু করে, বাংলাদেশ সংযোগ। কিন্তু পরের মুহূর্তে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় নীরবে এক নোট প্রকাশ করে, আমরা প্রতিবেশী কিন্তু নির্ভরশীল নই। এই এক লাইনই বদলে দিচ্ছে ইতিহাসের দিক। যে বাংলাদেশ একসময় ছিল ভারতের নরম কূটনৈতিক ফ্রন্ট লাইন, সেই বাংলাদেশ আজ পরিণত হয়েছে তার কৌশলগত দুঃস্বপ্নে। আর যে আগুন দিল্লি অন্যের ঘরে জ্বালাতে চেয়েছিল, সেই আগুন আজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তাদের নিজেদের দেয়ালের ভেতর। উত্তরের বাতাসে কুয়াশা ঘন হয়ে এসেছে। লালমনিরহাট বিমান ঘাঁটির দিকে টানা আলো ফেলছে সামরিক যানবাহনের সারি। কয়েকজন অফিসার নিঃশব্দে ঘুরছেন, হাতে ট্যাবলেট, চোখে স্যাটেলাইট ফিডের প্রতিফলন। দূর থেকে ভেসে আসছে ওয়্যারলেসের আওয়াজ। নতুন রাডার সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে স্যার। সেনাবাহিনীর বড় অফিসার সেই রাতেই পরিদর্শনে এসেছিলেন। চোখে ঘুম নেই, শুধু পরিমিত কণ্ঠে সংক্ষিপ্ত নির্দেশ, এই ঘাঁটি হবে উত্তর সীমান্তের চোখ। পরের দিন সকালেই খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে। রয়টার্স শিরোনাম করেছিল, বাংলাদেশের উত্তর সীমান্তে নতুন রাডার নেটওয়ার্ক, ভারতের কৌশলগত ভারসাম্যে চাপ। ইন্ডিয়া টুডে লিখেছিল, এটি কেবল সামরিক উন্নয়ন নয়, বাংলাদেশ আঞ্চলিক ক্ষমতার মানচিত্রে নিজের অবস্থান পুনর্লিখছে। ভারতের দিকে রাত তখন নিস্তব্ধ, কিন্তু গোয়েন্দা স্যাটেলাইটে স্পষ্ট দেখা যাচ্ছিল লালমনিরহাটের হ্যাঙ্গারে কাজ থেমে নেই। ধীরে ধীরে গড়ে উঠছে এমন এক স্থাপনা যা শুধু রাডার নয়, এটি ভবিষ্যতের সংকেত। লালমনিরহাট আর সাধারণ এলাকা নয়, এই মন্তব্যটি এসেছে আল জাজিরার এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে। সংবাদটি শুরু হয়েছিল এভাবে, বাংলাদেশের নতুন রাডার ইনস্টলেশন শুধুমাত্র প্রতিরক্ষা প্রকল্প নয়, এটি ভারতের উত্তর সীমান্তে এক নতুন মনস্তাত্ত্বিক বার্তা। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী নতুন একটি হাই রেঞ্জ রাডার সিস্টেম স্থাপন করছে এই ঘাঁটিতে। রয়টার্স জানায়, রাডারটি প্রধান নির্মাতা ফ্রান্সের থ্যালাস রেথিয়ন সিস্টেম, যার তৈরি GM403M মডেলটি 400 কিলোমিটার পর্যন্ত আকাশসীমা পর্যবেক্ষণ করতে সক্ষম। লালমনিরহাটে এই রাডার বসানো মানে দেশের উত্তর সীমান্তে এক ডিজিটাল প্রতিরক্ষা বলয় গড়ে তোলা। বাংলাদেশের এক সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি কেবল নজরদারির জন্য নয়,
প্রয়োজন হলে এটি আকাশ থেকে আসা যে কোনো হুমকির দিক নির্ধারণ করতে পারবে। এই ইনস্টলেশনের পাশাপাশি তৈরি হচ্ছে একটি বিশাল হ্যাঙ্গার, যেখানে 10 থেকে 12টি যুদ্ধবিমান রাখা সম্ভব হবে। দ্য গার্ডিয়ানের দক্ষিণ এশিয়ার ডেস্কের প্রতিবেদনে বলা হয়, লালমনিরহাটের সামরিক অবকাঠামো এখন আর শুধুই বাংলাদেশের নয়, এটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার একটি পরিবর্তিত প্রতীক। লালমনিরহাট বিমান ঘাঁটি ভারতের অত্যন্ত সংবেদনশীল চিকেন নেক করিডোর থেকে মাত্র 135 কিলোমিটার দূরে। এই করিডোরই ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের সঙ্গে যুক্ত রাখে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুল্কা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, যদি লালমনিরহাট ঘাঁটিতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বা উন্নত রাডার মোতায়েন হয়, তবে ভারতের কৌশলগত গভীরতা উত্তর দিকে মারাত্মকভাবে সংকুচিত হবে। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে সম্প্রতি প্রকাশ করেছে যে ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে বিহারের কিষানগঞ্জ, পশ্চিমবঙ্গের চোপড়া ও আসামের ধুবড়িতে 3টি নতুন ঘাঁটি নির্মাণ করেছে। এই ঘাঁটিগুলো মূলত শিলিগুড়ি করিডোর রক্ষার জন্যই তৈরি। তবে ভারতের সমস্যা অন্য জায়গায়। লালমনিরহাটে চীনের প্রযুক্তিগত উপস্থিতির আশঙ্কা। আলমনিটরের প্রতিবেদনে বলা হয়, চীন বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা যদি আরও গভীর হয়, তবে ভারতীয় গোয়েন্দা মহলে এটি ডক্ট্রিনাল শিফট হিসেবে দেখা হবে। অর্থাৎ ভারতের দৃষ্টিতে লালমনিরহাট শুধুই একটি বিমান ঘাঁটি নয়, এটি বাংলাদেশের সার্বভৌম সামরিক স্বাধীনতার প্রতীক, যা ভারতের প্রচলিত প্রভাবলয়কে ভেঙে দিচ্ছে। 2024 সালের মে মাসে বাংলাদেশের সেনা প্রতিনিধি দল বেইজিংয়ে গিয়ে চায়না ভ্যানগার্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে বৈঠক করে। বিষয় ছিল রাডার, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়। চুক্তির আওতায় চীন থেকে SY-400 ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ক্রয়ের আলোচনা করা হয়। এই মিসাইলের পাল্লা 280 কিলোমিটার এবং এটি নির্ভুলভাবে ব্যালিস্টিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ SY-400 কেনার কেবল প্রতিরক্ষা চুক্তি নয়, এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত শক্তির ভারসাম্যের নতুন সংযোজন। চীনের এই প্রযুক্তি আসলে বাংলাদেশকে আকাশ থেকে প্রতিরোধের নতুন ক্ষমতা দিচ্ছে। বাংলাদেশের সামরিক আধুনিকায়নের বৃহৎ পরিকল্পনা ফোর্সেস গোল 2030 সঙ্গে এর মিল রয়েছে। দ্য ডিপ্লোমেটের এক বিশ্লেষণে বলা হয়, বাংলাদেশ এখন তার প্রতিরক্ষা কৌশলে অ্যাক্টিভ ডিটারেন্স নীতি গ্রহণ করছে, অর্থাৎ শুধু প্রতিরক্ষা নয়, প্রতিপক্ষকে নিরস্ত করা। ভারতের পক্ষে এটি অত্যন্ত উদ্বেগজনক পরিবর্তন, কারণ দীর্ঘদিন ভারত মনে করত বাংলাদেশের প্রতিরক্ষা নীতি সম্পূর্ণ তার নিয়ন্ত্রণাধীন, কিন্তু এখন ঢাকার প্রতিটি সিদ্ধান্তে চীনের ছায়া স্পষ্ট। 2025 সালের নভেম্বরের শুরুতে বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশ উত্তর সীমান্তে যে আধুনিক রাডার ব্যবস্থা স্থাপন করছে তা কেবল দেশীয় নিরাপত্তার অংশ নয়, এটি দক্ষিণ এশিয়ায় একটি নতুন নজরদারি নেটওয়ার্কের ইঙ্গিত। অন্যদিকে দ্য হিন্দু লিখেছে, বাংলাদেশের লালমনিরহাট প্রকল্পকে ভারতের কূটনৈতিক ব্যর্থতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার HS পনাক বলেন, আমরা একসময় ভেবেছিলাম বাংলাদেশ কখনো স্বাধীনভাবে প্রতিরক্ষা সিদ্ধান্ত নেবে না। এখন তারা প্রমাণ করছে সেটি ভ্রান্ত ধারণা ছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক প্রকল্প, কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নয়। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ কখনোই আঞ্চলিক উত্তেজনা চায় না, আমরা আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছি, আক্রমণের নয়। কিন্তু ভারতের সংবাদ মাধ্যমে ন্যারেটিভটি ভিন্ন। নিউজ 18 তাদের শিরোনাম করেছে চিকেন নেকের ওপর নজরদারির চোখ। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নেটওয়ার্কের ওপর সরাসরি চাপ তৈরি করবে। লালমনিরহাটের কৌশলগত গুরুত্ব তিস্তা প্রকল্পের সঙ্গেও জড়িত। চীনের অর্থায়নে তিস্তা নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় নদীর পাশেই অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে। দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, তিস্তা প্রকল্পের মূল কাজ যদি চীনা কোম্পানিগুলোর হাতে যায়, তবে এটি বাংলাদেশের অভ্যন্তরে চীনের সামরিক লজিস্টিক নেটওয়ার্ক গঠনের ভিত্তি হতে পারে। এই কারণেই ভারত এতটা অস্বস্তিতে। তারা আশঙ্কা করছে, তিস্তা প্রকল্পের মাধ্যমে চীন কেবল নদী উন্নয়ন নয়, বরং উত্তর বাংলায় একটি ডুয়াল ইউজ অবকাঠামো তৈরি করছে, যা ভবিষ্যতে সামরিকভাবে ব্যবহৃত হতে পারে। এদিকে আলমনিটরের সাম্প্রতিক এক প্রতিবেদনে বিশ্লেষক হামিদ আনসারি লিখেছেন, বাংলাদেশ এখন তার সামরিক আধুনিকীকরণে এমন এক ভারসাম্য তৈরি করছে, যা একদিকে চীন ও পাকিস্তানের সহায়তা এগোচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত যোগাযোগ বজায় রাখছে। এই দ্বৈত ভারসাম্যই ঢাকাকে এখন দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের কেন্দ্রে পরিণত করছে।
লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত হওয়ার পেছনে শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তাও আছে। এটি নতুন বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক, যেখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নিজস্ব জাতীয় স্বার্থে, কোনো প্রভাবলয়ে নয়। প্রতিরক্ষা বিশ্লেষক কর্নেল শফিকুর রহমান বলেন, যখন আমরা উত্তর সীমান্তে আধুনিক রাডার বসাই, তখন আমরা কেবল আকাশ দেখি না, আমরা দেখি ভবিষ্যৎ। এটি আত্মনির্ভরতার প্রযুক্তিগত প্রকাশ। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী এই রাডার নেটওয়ার্ক দেশের দক্ষিণের কক্সবাজার ও সোনাদিয়া উপকূল পর্যন্ত সংযুক্ত থাকবে। ফলে বাংলাদেশের সমগ্র আকাশ এখন একটি একীভূত প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আসবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এই নিয়ে বিশেষ নজরদারি চালাচ্ছে। তারা আশঙ্কা করছে, চীনা প্রযুক্তি যুক্ত হওয়ার পর বাংলাদেশের রাডার সিস্টেম ভারতের সামরিক গতিবিধিও পর্যবেক্ষণ করতে পারবে। কিন্তু বাংলাদেশের অবস্থান পরিষ্কার, এটি তার সার্বভৌম অধিকার। ঢাকা ট্রিবিউনের এক সম্পাদকীয়তে লেখা হয়েছে, বাংলাদেশ যে পথে এগোচ্ছে সেখানে কোনো দেশের অনুমতি প্রয়োজন নেই। নিরাপত্তা নীতি নির্ধারণে স্বাধীনতা রাষ্ট্রীয় অস্তিত্বের মতোই গুরুত্বপূর্ণ। ভোরের আলো ফুটছে লালমনিরহাট ঘাঁটিতে। রাডার টাওয়ারের চূড়ায় এখন নতুন ডিশ ঘুরছে ধীরে ধীরে। দূরে সেনাপ্রধানের হেলিকপ্টার অবতরণ করছে। ঘাঁটির সব অফিসার স্যালুট দিচ্ছেন। অফিসারদের মধ্যে নীরব গর্ব, তবে বাইরের দুনিয়ায় এক অস্থির কৌতূহল। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভারত এখন বুঝছে বাংলাদেশের প্রতিটি কৌশলগত পদক্ষেপকে আগের মতো উপেক্ষা করা যাবে না। দক্ষিণ এশিয়ার মানচিত্রে ছোট এই দেশটি এখন এক নতুন ভূমিকায়, যেখানে লালমনিরহাট শুধু ঘাঁটি নয়, বরং একটি বার্তা। বাংলাদেশ তার আকাশ নিজেই পাহারা দিতে প্রস্তুত। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক ব্রায়ান ওয়েলস দ্য ডিপ্লোম্যাটে লিখেছেন, দক্ষিণ এশিয়ার পরবর্তী নিরাপত্তা অধ্যায়ে বাংলাদেশ থাকবে কেন্দ্রবিন্দুতে। তার অবস্থান নির্ধারণ করবে আঞ্চলিক শান্তি ও প্রতিরোধের ভবিষ্যৎ। সীমান্তে এখন শান্ত, কিন্তু আকাশে ঘুরে বেড়াচ্ছে নতুন যুগের প্রতিধ্বনি। রাডারের আলো যখন উত্তর আকাশ ছুঁয়ে যায়, মনে হয় বাংলাদেশের ইতিহাসে আরেকটা অধ্যায় শুরু হলো, যেখানে আর কারো অনুমতি লাগে না নিজের নিরাপত্তা রক্ষার জন্য। ঢাকার আকাশে সেদিন এক অদ্ভুত নীরবতা নেমেছিল। রাত নয়, তবুও শহরের বাতিগুলো ম্লান, যেন কেউ ইচ্ছে করে আলো কমিয়ে দিয়েছে। তেজগাঁওয়ের সামরিক হ্যাঙ্গারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 6টি ড্রোন। রূপালী দেহে কালো নকশা, ডানার নিচে ঝুলে আছে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র। একজন তরুণ পাইলটের চোখে প্রতিফলিত হচ্ছে যুদ্ধের আগুন। আর কন্ট্রোল রুমের এক কর্নেল নিঃশব্দে বললেন, আজ রাতটা ইতিহাস বদলাবে। দক্ষিণ পূর্ব এশিয়ার বাতাসে যে গন্ধ, সেটা কেবল কুয়াশা নয়, এটা নতুন শক্তির ঘ্রাণ। বাংলাদেশ সেনাবাহিনী এমন এক অস্ত্রের দিকে হাত বাড়িয়েছে, যা গোটা উপমহাদেশের সামরিক ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে। তুরস্কের আকাশ থেকে শুরু করে চীনের কারখানা পর্যন্ত সবাই তাকিয়ে আছে ঢাকার দিকে। আল জাজিরা লিখেছে, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যার প্রতিরক্ষা নীতি সম্পূর্ণভাবে স্বনির্ভর পথে এগোচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি ঘোষণা করেছে, তারা মাঝারি পাল্লার নতুন প্রজন্মের আক্রমণাত্মক ড্রোন সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। এটি কোনো সাধারণ টেন্ডার নয়, বরং এক নতুন সামরিক যুদ্ধের ইঙ্গিত। দ্য ডেইলি স্টার বিশ্লেষণে লিখেছে, এই টেন্ডারে স্পষ্ট উল্লেখ রয়েছে ড্রোনের পেলোড ও অস্ত্রবহন ক্ষমতা সম্পর্কে। অর্থাৎ বাংলাদেশ এখন শুধু নজরদারির জন্য নয়, আক্রমণের জন্যও প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনীর এভিয়েশন উইং এর কর্মকর্তারা জানিয়েছে, এই ড্রোনগুলো সীমান্ত প্রতিরক্ষা ও শত্রু ভূখণ্ডে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হবে। এর অর্থ যুদ্ধ এখন আর মাটির নয়, আকাশের নিয়ন্ত্রণে যাবে। ভারতের সামরিক বিশ্লেষক কর্নেল অরুণ কাপুর ইন্ডিয়া টুডেকে বলেন, বাংলাদেশের এই ঘোষণা ভারতের প্রতিরক্ষা বৃত্তে কম্পন সৃষ্টি করেছে, কারণ এই ড্রোনগুলোর লক্ষ্য কেবল সীমান্ত নজরদারি নয়, নীরব আঘাত। এটি নিছক একটি ক্রয় নয়, বরং একটি বার্তা। বাংলাদেশ এখন কারো ছায়ায় নয়, নিজের কৌশলে এগোচ্ছে। তুরস্ক, যে দেশ একসময় ন্যাটোর ছায়ায় ছিল, এখন নিজেই ড্রোন কূটনীতির মাধ্যমে বিশ্ব মানচিত্রে আগুন জ্বালিয়েছে। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেনের যুদ্ধে বাইরাক্তার TB2 ড্রোন একাই পরিবর্তন এনেছে। একটি ড্রোন যা দিনে 27 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে। একটি ট্যাঙ্ক, রাডার বা আর্টিলারি ধ্বংস করতে পারে মাত্র এক আঘাতে। বাংলাদেশ 2022 সালে তুরস্কের কাছ থেকে প্রথম 12টি বাইরাক্তার TB2 কিনেছিল। প্রথম ব্যাচের 6টি ইতিমধ্যেই মোতায়েন হয়েছে, বাকি 6টির সরবরাহ শেষ হয়েছে বলে জানিয়েছে আনাদুলু এজেন্সি। বাংলাদেশের হাতে এখন এমন এক যুদ্ধক্ষম ড্রোন বাহিনী আছে, যা এই অঞ্চলের যেকোনো সীমান্ত সংঘাতে গেম চেঞ্জার হবে। এবার বাংলাদেশ যে নতুন ড্রোন কিনছে, সেটি হতে পারে বাইরাক্তার অকিঞ্জি, একটি হেভি ক্লাস ড্রোন যা 1350 কেজি অস্ত্র বহন করতে পারে। ডিফেন্স নিউজ তুর্কি মন্তব্য করেছে, বাংলাদেশ তুরস্কের সবচেয়ে বিশ্বাসযোগ্য পার্টনার হিসেবে আবির্ভূত হয়েছে। অকিঞ্জি বা তার সমপর্যায়ের মডেল হাতে পেলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি নতুন ড্রোন ডিটারেন্স তৈরি করবে। দিল্লির সামরিক কৌশলবিদরা
এখন নীরবে হিসাব করছে। রংপুর ও রাজশাহী সীমান্তে যে ভারতীয় ট্যাঙ্কগুলো সারি বেঁধে দাঁড়িয়ে আছে, সেগুলো যদি আকাশ থেকে আসা লেজার গাইডেড ক্ষেপণাস্ত্রে পুড়ে যায় তখন কি হবে? বাংলাদেশ যখন তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন চীনের একটি প্রতিনিধি দল নিঃশব্দে ঢাকা সফর করে গেছে। তারা এসেছে চায়না এরোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল, অর্থাৎ চীনের বিখ্যাত কাল্ট কোম্পানির পক্ষ থেকে। এই প্রতিষ্ঠানই তৈরি করেছে ভয়ঙ্কর CH-4 ও CH-5 সিরিজের আক্রমণাত্মক ড্রোন, যেগুলোকে বলা হয় মার্কিন MQ-9 প্রিডেটরের এশীয় প্রতিরূপ। চীনের গ্লোবাল টাইমস জানিয়েছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এমন একটি কৌশলগত অবস্থানে রয়েছে যেখানে চীনের ড্রোন প্রযুক্তি শুধু বিক্রি নয়, কৌশলগত ভারসাম্যের উপকরণ। এই খবরের পরই দিল্লিতে নড়েচড়ে বসে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দপ্তর। দ্য হিন্দু লিখেছে, বাংলাদেশ যদি চীনের CH-5 বা উইংলুং 2 মডেল ক্রয় করে, তাহলে ভারতের পূর্বাঞ্চলীয় আকাশপথ আর নিরাপদ থাকবে না। একটি CH-5 ড্রোন 14 ঘন্টা উঠতে পারে, একসঙ্গে 240 কেজি বোমা বহন করতে পারে। ভারতের সীমান্ত রাডার এগুলো শনাক্ত করার আগেই আঘাত নেমে আসবে। একজন ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক অরিন্দম মুখার্জি বলেন, বাংলাদেশ একদিকে তুরস্ক, অন্যদিকে চীনের সঙ্গে কাজ করছে। এটা ভারতের জন্য কৌশলগত দুঃস্বপ্ন। দিল্লির সামরিক সূত্র বলছে, বাংলাদেশ চীন ড্রোন সহযোগিতা শুরু হলে ভারতের পূর্বাঞ্চলে নতুন প্রতিরক্ষা ঘাঁটির তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হবে। অর্থাৎ একটি ড্রোন প্রকল্প থেকেই শুরু হতে পারে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা। ইউক্রেন যুদ্ধ পৃথিবীকে নতুন পাঠ শিখিয়েছে। যুদ্ধক্ষেত্রে আকাশের ড্রোন মাটির ট্যাঙ্ককে হার মানিয়েছে। রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেনের সস্তা FPV ড্রোন। বিশ্বজুড়ে সামরিক পরিকল্পনায় এখন একটাই প্রশ্ন, ট্যাঙ্ক বনাম ড্রোন, কে জিতবে? বাংলাদেশও সেই উত্তর জানে। ঢাকার প্রতিরক্ষা নীতিতে এখন যুক্ত হয়েছে প্রিসিশন স্ট্রাইক ডক্ট্রিন, অর্থাৎ শত্রুকে ধ্বংস করতে হবে নিঃশব্দে, সুনির্দিষ্টভাবে। জেন্স ডিফেন্স উইকলি লিখেছে, বাংলাদেশের নতুন অ্যাটাক ড্রোন প্রোগ্রাম আঞ্চলিক সামরিক কৌশলে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। এটি একটি ড্রোন ডিটারেন্স নীতির সূচনা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ট্যাঙ্ক বাহিনীর সবচেয়ে দুর্বল অংশ হল তার উপরের বর্ম, যেখানে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র নেমে আসে আকাশ থেকে। একটি TB-2 বা CH-4 ড্রোনই যথেষ্ট একটি ট্যাঙ্ক স্কোয়াড্রনকে ধ্বংস করার জন্য। সাবেক ভারতীয় এয়ার কমান্ডার এস মেনন টাইমস নাওকে বলেন, রংপুর সীমান্তে ভারতের আধিপত্য চিরকাল থাকবে, এই বিশ্বাস এখন আর টেকসই নয়। বাংলাদেশ সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ডনে জানান, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের প্রযুক্তি এখন বলবে কতদূর পর্যন্ত অন্য কেউ আমাদের সীমা ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশের ফোর্সেস গোল 2030 এখন আর কাগজে থাকার স্বপ্ন নয়। এই কর্মসূচির অধীনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বিত আধুনিকীকরণ চলছে। অ্যাটাক ড্রোন, নজরদারি স্যাটেলাইট, নৌ ড্রোন, এমনকি লয়টারিং মিউশনও যুক্ত হচ্ছে প্রতিরক্ষা কাঠামোয়। নিউএজ বিশ্লেষণে বলেছে, বাংলাদেশের নতুন প্রযুক্তি বিনিয়োগ প্রতিরক্ষার পাশাপাশি শিল্প অর্থনীতিতেও প্রভাব ফেলবে। এটি এক ধরনের প্রতিরক্ষা বিপ্লব। এই প্রোগ্রামের স্থপতি হিসেবে প্রায় নাম আসে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তার নেতৃত্বেই ড্রোন ইউনিট, ডিজিটাল কন্ট্রোল সেন্ট্রাল এবং ইন্টিগ্রেটেড কমান্ড সিস্টেম চালু হয়েছে। একজন ইউরোপীয় সামরিক বিশেষজ্ঞ দ্য ইকোনমিস্টে মন্তব্য করেন, বাংলাদেশ এক দশকে যেভাবে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি নির্ভর করেছে তা ভারত বা মিয়ানমার কেউই কল্পনা করেনি। বাংলাদেশ এখন আকাশ থেকে সীমান্ত, নদী, এমনকি সমুদ্র উপকূলও পর্যবেক্ষণ করতে পারে। একই সঙ্গে নিজেদের তৈরি ড্রোন রাডার পরীক্ষার কাজও শুরু হয়েছে রাজশাহীতে। এই সমন্বয়ই ভারতের মাথা ব্যথার মূল কারণ একবার যদি বাংলাদেশের আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি স্থাপিত হয়, তাহলে ভারতীয় বিমান ও নজরদারি কার্যক্রম বাংলাদেশ সীমান্তের 50 কিলোমিটারের মধ্যে আর নিরাপদ থাকবে না। রাতের শেষে ঢাকার আকাশে দেখা গেল এক বিন্দু আগুন। একটি ড্রোন নিঃশব্দে উড়ে গেল উত্তর দিকে, তারপর মিলিয়ে গেল কুয়াশায়। রাডার সেটগুলোতে দেখা গেল ক্ষীণ সংকেত, মিশন সাকসেস। ভারতের উত্তরবঙ্গের ঘাঁটিতে তখন আলো জ্বালানো হলো, সেনারা টহল বাড়ালো। দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক জরুরি বৈঠকে বলেন, বাংলাদেশের পদক্ষেপ আমাদের নিরাপত্তা নীতি পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু দিল্লির বিপরীতে ইসলামাবাদ যেমন পাল্টা কথার লড়াই খেলে নিয়মিত, ঢাকা সেটা করল না। বাংলাদেশের প্রতিরক্ষা মুখপাত্র শুধু এক লাইনে বললেন, আমরা কাউকে ভয় দেখাতে চাই না, আমরা শুধু প্রস্তুত। রয়টার্সের প্রতিবেদন শেষ হয়েছে এই বাক্যে। বাংলাদেশের নীরব ড্রোন বিপ্লব দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। আকাশে আবার নিস্তব্ধতা নেমে এসেছে, কিন্তু সেই নীরবতার ভেতরেই শোনা গেল নতুন যুগের শব্দ, ড্রোনের পাখায় ঘূর্ণায়মান এক দেশের আত্মবিশ্বাস।
রংপুরের মাঠ জুড়ে তখন সন্ধ্যা নামছে, গ্রীষ্মের শেষ আলো কমলা আর লাল রঙে ছড়িয়ে পড়েছে চারপাশে। হঠাৎ হাওয়ার দোল, গাছের পাতায় যেন ফিসফিস করছে কোনো অজানা সতর্কবার্তা। এই স্তব্ধ পরিবেশের আড়ালে বাংলাদেশের উত্তরের সীমান্তে জমে উঠছে এমন এক কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন যা শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে ঘিরে আছে। বছরের পর বছর কেউ কেউ বলছিল ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক ব্যবধান দ্রুত বেড়ে চলেছে। বাংলাদেশ আপ্রাণ চেষ্টা করেও যেন মিনিমাম ক্রেডিটেবল ডিটারেন্স অর্জন করতে পারছে না। বিশেষত পূর্ববর্তী সরকারের উদাসীনতায় সামরিক গ্যাপ আরও বেড়ে গেছে। এর মধ্যে কোটা আন্দোলনের ঢেউ হঠাৎ সেই একছত্র শাসনের ভিত নড়বড়ে করে দেয়। ক্ষমতার পালাবদলের পরে হঠাৎ করে বাংলাদেশ দেখে নিজেদের আকাশের নিরাপত্তা আর আগের মতো নেই। পাশের দেশ তার চারপাশে নতুন ঘাঁটি গড়ে তুলছে। 2025 সালের শুরুতে ভারত সরকার 3টি নতুন সামরিক ঘাঁটি নির্মাণের ঘোষণা দেয়। চোপড়া, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, কিশনগঞ্জ, বিহার ও ধুবড়ী, অসম। এই ঘাঁটিগুলো এমনভাবে সাজানো যেন বাংলাদেশের রংপুর অঞ্চল একেবারে ঘেরাও হয়ে পড়ে। ভারতের সামরিক বিশ্লেষক মেজর গৌরা ওয়ারিয়া প্রকাশ্যে স্বীকার করেন, আমাদের প্ল্যান রংপুরের দুই পাশ দিয়ে ইউনিট এগিয়ে যাবে, মাঝখানে রংপুর বিচ্ছিন্ন হবে, তারপরে চিকেন নেক করিডোর হবে আরো বড়। এছাড়া স্বরাজ্য ম্যাগাজিনের প্রতিবেদক জেদি মজুমদার লেখেন, রংপুর ও চট্টগ্রাম দুই প্রান্ত ভাগ করে দিলে একদিকে হিন্দু সংখ্যালঘুদের জন্য স্বতন্ত্র দেশ, অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সরাসরি মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা সহজ হবে। এই বিশ্লেষণগুলো শুধু ভাবনা নয়, সীমান্তের কাছে সামরিক কনভয়, টহল ও বিশেষ এয়ারবেস নির্মাণের বাস্তবতাও। বন্দগোড়া, হাসিমারা, গৌহাটি, শিলং, তেজপুর, বাংলাদেশের চারপাশে এখন এয়ারবেজের সংখ্যা গণনা করা যায় না। বিশেষত হাসিমারায় ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যে রাফায়েল মোতায়েন করেছে। ভারতীয় ওয়ার অ্যান্ড ডি ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে সামরিক প্রস্তুতি এখন সর্বোচ্চ পর্যায়ে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারতীয় মিডিয়া, থিঙ্ক ট্যাঙ্ক এবং বিশেষ মহল অত্যন্ত সংগঠিতভাবে একটি ন্যারেটিভ ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে। এই তত্ত্বের পেছনে একদিকে মানবাধিকার ও নিরাপত্তার বুলি, অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে স্থলপথে আরও শক্ত সংযোগের গভীর কৌশলগত স্বার্থ লুকিয়ে আছে। স্বরাজ্য, ইন্ডিয়া টুডে, জি নিউজ এবং টাইমস নাওর প্রতিবেদনে পুনঃ প্রচার হচ্ছে, রংপুর ও দক্ষিণ চট্টগ্রামে সংখ্যালঘু হিন্দুদের জন্য স্বতন্ত্র ভূখণ্ড গড়া উচিত, তবেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এখানেই শেষ নয়, তারা যুক্তি দেয় বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও সাম্প্রদায়িক হামলা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। বিশ্লেষকরা দেখছেন, এই ন্যারেটিভ শুধু হিউম্যানিটেরিয়ান ইস্যু নয়, এটি মূলত ভারতের জাতীয় নিরাপত্তা নীতির ধারাবাহিক পরিবর্তনের ছায়া। হিন্দু ভূমি বা সেফ করিডোর তত্ত্ব এসেছে ভারতের কৌশলগত চিন্তাধারা থেকে, যেখানে উত্তর পূর্বাঞ্চলকে অবরুদ্ধতা থেকে মুক্ত করার ইচ্ছা প্রবল। বিশেষজ্ঞদের মতে চিকেন নেক করিডোরটি 22 কিলোমিটার চওড়া এবং এটাই ভারতের লাইফ লাইন। একে আরও বিস্তৃত করতে পারলে নর্থ ইস্টে আধিপত্য বজায় রাখা সহজ হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ন্যারেটিভ নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। বিবিসি, আল জাজিরা, ডয়েচে ভেলের মতো সংবাদ মাধ্যম বলছে, ভারতের সীমান্ত ঘাঁটি ও নিরাপত্তা যুক্তি আদতে কৌশলগত অগ্রাধিকার ও ভৌগোলিক সম্প্রসারণের নামান্তর। আন্তর্জাতিক বিশ্লেষক প্রফেসর সুমিত্রা বোস বলেন, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষার নামে ভারত তাদের ভৌগোলিক গেম প্ল্যান সাজাচ্ছে। এতে বাংলাদেশ চাপে পড়ছে এবং বৃহত্তর কৌশলগত ভারসাম্য বদলে যাচ্ছে। ঢাকার বিপিএসএস বিশ্লেষণে স্পষ্ট বলা হয়েছে, 2 দশকের সামরিক গ্যাপ এখন শুধু সংখ্যার নয়, এটি মনস্তাত্ত্বিক, কূটনৈতিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রশ্ন। জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুজ্জামান বলেন, এতদিন সীমান্ত সমস্যা ছিল মূলত বর্ডার গার্ড কেন্দ্রিক, এখন তা চলে এসেছে ডিফেন্স, ইন্টেলিজেন্স, স্ট্র্যাটেজিক গভীরতায়। তথ্য পর্যালোচনায় উঠে আসে, 2017 সালের পর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নিরাপত্তা নীতির আমূল পরিবর্তন শুরু হয়। প্রতিরক্ষা পত্রিকা জেন্স বিশ্লেষণে বলেছে, রংপুর চিকেন নেক ত্রিভুজে ভারত কেবল স্থল বাহিনীই নয়, ড্রোন, স্যাটেলাইট রাডার এবং মনিটরিং সিস্টেমেরও আধুনিকীকরণ করছে। একই সময় ভারতীয় কূটনীতিক ও মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করার প্রচেষ্টা চলে। এই মনস্তাত্ত্বিক চাপের প্রেক্ষাপটে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান আরও সংকটাপন্ন হয়ে পড়ছে। সাউথ এশিয়া ডিফেন্স নেটওয়ার্কের সিনিয়র ফেলো রোহিত চক্রবর্তী মন্তব্য করেন, যদি ভারত সংখ্যালঘু নিরাপত্তার যুক্তিতে করিডোর বা স্বতন্ত্র ভূখণ্ডের দাবি তোলে, তবে তা শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চলে জটিলতার জন্ম দেবে।
গত 15 বছরে ভারত তার ডিফেন্স বাজেট বাড়িয়েছে 4 গুণের বেশি। আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের টপ 5-এ, বাংলাদেশ 50-এর আশেপাশে। শুধু স্থল বাহিনী নয়, বিমান ও প্রযুক্তি ব্যবধান ভয়াবহ। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান 2100-র বেশি, বাংলাদেশে মাত্র 160-এর মতো। রংপুর, কুমিল্লা, চট্টগ্রামের ওপর ভারতের 5টি মেইন এয়ারবেস ঘিরে রেখেছে পুরো উত্তর পূর্ব বাংলাদেশকে। বিশ্ব মিডিয়া, দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে, জাগরণ সবাই জানায় বাংলাদেশের ওপর ভারতের এয়ার সুপারিটি নিশ্চিত হয়ে গেছে। আরও ভয়াবহ, ভারতের হাতে এখন একসঙ্গে কয়েকটি থিয়েটারে যুদ্ধ চালানোর নেটওয়ার্ক ওয়ারফেয়ার সিস্টেম। ইন্ডিয়ান মিলিটারি অ্যানালিস্ট শুভ্রাংশু দত্ত লিখেছেন, উত্তর ও পূর্ব সীমান্তের 6 ঘন্টার মধ্যে যে কোনো টার্গেটে আঘাত হানার সক্ষমতা ভারতের। বাংলাদেশের প্রাক্তন এয়ার ভাইস মার্শাল এম সোহরাব হোসেন বলেন, সামরিক গ্যাপ শুধু বিমান নয়, এটি রাডার, ড্রোন, লং রেঞ্জ আর্টিলারি, স্যাটেলাইট ইন্টেলিজেন্স সব মিলিয়ে এক ভয়াবহ ব্যবধান। পূর্বের সরকার সামরিক আধুনিকায়নকে বারবার উপেক্ষা করেছে। এয়ারফোর্সের জন্য আধুনিক যুদ্ধবিমান প্রকিউরমেন্টে ছিল না কোনো অগ্রগতি। বিপরীতে নতুন সরকার আসার পর বাজেট বাড়ানো হয়েছে। জেট অ্যান্ড সি ও আরও 2টি মাল্টিরোল জেট চুক্তি চূড়ান্ত হয়েছে। ডিফেন্স জার্নাল জেন্স লিখেছে, বাংলাদেশ এখন পুরনো এয়ার ডিফেন্স নেটওয়ার্ক ছেড়ে ফেলে টেকনোলজি আপগ্রেড ও লোকালাইজেশন প্রোগ্রামে যাচ্ছে। নতুন কনফিগারেশনে DS-200T কৌশলগত নেটওয়ার্ক, সেনাবাহিনীতে ড্রোন কন্ট্রোল প্ল্যাটফর্ম ও এন্টি আর্মড গাইডেড রকেট মোতায়েন, এসবের কথা উল্লেখ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। তবু বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের মতে 2-3 বছরে প্রতিরোধ সক্ষমতা বাড়ানো গেলেও ভারতের লং টার্ম স্ট্র্যাটেজি ভিন্ন স্তরে। প্রতিটি নতুন সামরিক চুক্তি, বিশেষত চীনের সঙ্গে এভিয়েশন প্রকিউরমেন্ট, তীব্র নজরদারির মধ্যে আছে। ওয়াশিংটন পোস্ট বলেছে, ভারত এই অস্ত্র আপগ্রেডকে আঞ্চলিক ভারসাম্যহীনতার হুমকি হিসেবে দেখে। আর বাংলাদেশের নিজস্ব সামরিক থিঙ্ক ট্যাঙ্ক বলছে, স্বল্পমেয়াদে এয়ার কভার বাড়বে, কিন্তু সীমান্ত ঘিরে ভারতের ঘাঁটি নির্মাণ ও ন্যারেটিভ যুদ্ধ আরও ভয়াবহ হয়ে উঠবে। বিশ্ব রাজনীতির অনিশ্চয়তা। এই মুহূর্তে ভারতের মূল কৌশল হচ্ছে ডিফেন্সিভ কন্টেইনমেন্ট। বিষয়টি কেবল সামরিক নয়, এটি আন্তর্জাতিক চাপ, সন্ত্রাসবাদ, মাদক, সীমান্ত অভিবাসন, সংখ্যালঘু অধিকার সব মিলিয়ে জটিল কূটনৈতিক পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বলছে, ভারত যদি উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাহলে কৌশলগতভাবে বাংলাদেশকে চাপেই রাখতে চাইবে। ওদিকে বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ শুধু অস্ত্র দিয়ে নয়, কৌশলগত অ্যালায়েন্স, তথ্য ওয়ারফেয়ার ও অর্থনৈতিক কূটনীতির মিশেলে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। এর মাঝে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবার নজর দক্ষিণ এশিয়ায়। জার্মান ডিফেন্স অ্যানালিস্ট মার্টিন রজার্স বলেন, বাংলাদেশের নতুন সরকার প্রতিরক্ষা নীতিতে মাল্টিভেক্টর টাস্ক নিচ্ছে, যাতে কোনো একটি শক্তি পুরোপুরি আধিপত্য বিস্তার করতে না পারে। ইকোনমিস্ট লিখেছে, রংপুর চিকেন নেক ত্রিভুজ এখন দক্ষিণ এশিয়ার কৌশলগত দাবার কেন্দ্র। রংপুরের মাঠে গোধূলির আলো, বাতাসে আগামীর উত্তাপ। ভারতের ঘাঁটিগুলো নিঃশব্দে অথচ অস্থিরভাবে নজর রাখছে সীমান্তের ওপারে। বাংলাদেশের নতুন প্রতিরক্ষা পরিকল্পনায় যোগ হয়েছে আধুনিক ড্রোন, মাল্টিরোল জেট। তবু আকাশে এখনও পুঞ্জীভূত আতঙ্ক। রাত গভীর হয়, কুয়াশার ভেতর দিয়ে চোরাগোপ্তা আলো ছড়িয়ে পড়ে। একদিকে ভারতের সামরিক কনভয়, অন্যদিকে বাংলাদেশের এয়ার সার্ভেলেন্স রাডার। কেউ জানে না কখন শুরু হবে পরবর্তী সংঘাত। এটি কি এক নতুন যুদ্ধের সূচনা, নাকি কৌশলগত দাবার আরেকটি গোপন চাল? বিশ্বজুড়ে শ্বাসরুদ্ধকর এক প্রতীক্ষা। রংপুর, চোপড়া, কিশনগঞ্জ, ধুবড়ি, প্রশ্নটা এখনো একই। কে প্রথম আগুন ছোড়ার সাহস দেখাবে, আর কোথায় থামবে এই নতুন দক্ষিণ এশিয়ার সামরিক ছায়াযুদ্ধ? নভেম্বরের সকাল, আসামের গৌহাটিতে ঘন কুয়াশা, আকাশে ভেসে বেড়াচ্ছে রোদহীন সূর্যের কুয়াশাচ্ছন্ন আলো। ব্রহ্মপুত্রের বুক তখনও নিস্তরঙ্গ, কিন্তু ওপরে হঠাৎই গর্জে ওঠে এক অদ্ভুত শব্দ। একসাথে কয়েকটি যুদ্ধবিমান উড়ে যায়। চোখের পলকে নীল আকাশে তৈরি হয় এক ধূসর রেখা। কেউ ভাবে প্রদর্শনী, কেউ ভাবে যুদ্ধের মহড়া, কিন্তু ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সঙ্গে সঙ্গে লিখে ফেলে, এটি কেবল এয়ার শো নয়, এটি বাংলাদেশের জন্য এক সতর্কবার্তা। গৌহাটির মানুষ তখনও বুঝে উঠতে পারেনি, এই আকাশে যে আগুন জ্বলছে তা শুধু ব্রহ্মপুত্রের ওপরে নয়, তার ছায়া ছড়িয়ে পড়ছে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে। গত 1 বছরে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এক ভয়াবহ মোড় নিয়েছে।
ভারত চেয়েছিল পুরনো শাসক দল, যাদের মাধ্যমে তারা বহু বছর ধরে দক্ষিণবঙ্গে প্রভাব বজায় রেখেছিল, আবার ক্ষমতায় ফিরে আসুক। কিন্তু বাংলাদেশের নতুন সরকার সেই চাপ মানেনি। তাদের বার্তা ছিল স্পষ্ট, আমরা কারো এক্সটেনশন নই, আমরা স্বাধীন রাষ্ট্র। এই একটি ঘোষণাই দিল্লির ভিত কাঁপিয়ে দেয়। ভারতের রাজনৈতিক কৌশলবিদরা বুঝে ফেলেন ঢাকা তাদের নিয়ন্ত্রণে নেই। এভাবেই শুরু হয় এক নতুন অধ্যায়, সীমান্তে হুমকির রাজনীতি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যন্ত সবাই আলোচনায় আনে এক কথাই, বাংলাদেশ এখন প্রো চায়না, প্রো পাকিস্তান এবং প্রো তুরস্ক ব্লকে ঢুকে পড়ছে। এই ন্যারেটিভ থেকেই জন্ম নেয় চিকেন নেকের সামরিক পুনর্বিন্যাস, যা এখনও পুরো উত্তর পূর্ব ভারতের উপর ছায়া ফেলেছে। 2025 সালের নভেম্বর মাসের শুরুতে ভারতীয় বিমান বাহিনী ইতিহাসে প্রথমবারের মতো গৌহাটিতে আয়োজন করে পূর্ণাঙ্গ এয়ার শো। মোট 58টি যুদ্ধবিমান অংশ নেয়। রাফাল, সুখোই 30, মিরাজ 2000, জাগুয়ার, তেজস এবং পরিবহনবাহী হারকিউলিস। ভারতীয় সংবাদপত্রগুলো লিখল, রাফাল ও তেজস যুদ্ধবিমানের উড্ডয়ন ছিল অসাধারণ। ব্রহ্মপুত্রের ওপরে ফ্লাই পাস্ট যেন এক রণসঙ্গীত। কিন্তু এর পেছনে ছিল এক গোপন বার্তা। একই সঙ্গে ভারতের বিমান বাহিনী ঘোষণা দেয় যে 13 থেকে 20 নভেম্বর পর্যন্ত চলবে উত্তর পূর্বাঞ্চলের সামরিক মহড়া, যেখানে অংশ নেবে চীন, ভুটান, মিয়ানমার ও বাংলাদেশের সীমান্ত ঘেঁষা সব বেস। এবং তার সাথে সাথেই ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো বলে ওঠে, এই মহড়া বাংলাদেশের জন্য একটি সিগন্যাল। নতুন সরকার যেন বুঝে নেয় ভারতকে উপেক্ষা করার ফল কি হতে পারে। ভারতের গণমাধ্যমগুলোর রিপোর্টে স্পষ্ট ভাষায় লেখা হয়, চিকেন নেকের দিক থেকে মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য এটি একটি ওয়ার্নিং। এমনকি কিছু সংবাদে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ভারতের নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলছে। তবে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ নিয়ে বিশদ বিশ্লেষণ প্রকাশ করে। তারা লেখে, ভারত তার উত্তর পূর্ব সীমান্তে সেনা ও বিমান উপস্থিতি বাড়াচ্ছে। গৌহাটিতে এয়ার শো আয়োজন করা হয়েছে শুধু উদযাপনের জন্য নয়, বরং এটি একটি সামরিক বার্তা যা বাংলাদেশের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। টিআরটি ওয়ার্ল্ড আরও বলে, চিকেন নেক করিডোরের কাছাকাছি এমন মহড়া ভারতের সামরিক মনোভাব ও কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির নিদর্শন। এইভাবে এক সাধারণ এয়ার শো হয়ে ওঠে আঞ্চলিক শক্তির প্রদর্শনী। এয়ার শোর পরপরই ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ড গড়ে তোলে 3টি নতুন ঘাঁটি: চোপড়া, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ধুবড়ী, অসম, কিশনগঞ্জ, বিহার। এই 3টি ঘাঁটির অবস্থান বাংলাদেশের উত্তর সীমান্তের এতটাই কাছে যে কিছু স্থানের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। বিশেষ করে চোপড়া বেসটি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়ার মুখোমুখি। টিআরটি ওয়ার্ল্ড এই প্রসঙ্গে লেখে, চোপড়া বেসটি তেতুলিয়ার বিপরীতে অবস্থিত, যেখানে বাংলাদেশের লালমনিরহাট এয়ার বেসে নতুন রাডার স্থাপন করা হচ্ছে বলে খবর। ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি সেই বেস পরিদর্শনের পর বলেন, এই ঘাঁটিগুলো আমাদের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে। আমাদের সেনাদের এখন আরো সক্রিয় হতে হবে, কারণ উত্তর পূর্বের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ ভারত স্পষ্টতই বোঝাচ্ছে, বাংলাদেশের সীমান্ত এখন আর শান্ত নয়, এটি এক অ্যাক্টিভ মিলিটারি জোন। ভারতের গণমাধ্যমে এক ধরনের উচ্ছ্বাস দেখা যায়। তারা বলছে, আমরা রাফাল দেখাবো, তেজস ওড়াবো, বাংলাদেশ ভয় পাবে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেন, এটি এক বিপজ্জনক অতিরিক্ত আত্মবিশ্বাস। টিআরটি ওয়ার্ল্ডের এক রিপোর্টে বলা হয়, ভারত তার সামরিক সক্ষমতাকে অতি মূল্যায়ন করছে আর বাংলাদেশের সক্ষমতাকে অবমূল্যায়ন করছে। এটি ইউক্রেন যুদ্ধের মতো ভুল হিসাব। বাংলাদেশ এখন শুধু নতুন এয়ারবেস নয়, বরং চীনা রাডার, তুর্কি যোগাযোগ ব্যবস্থা এবং পাকিস্তানি প্রশিক্ষণ সহযোগিতায় নতুন এক প্রতিরক্ষা পরিকাঠামো তৈরি করছে। একজন পশ্চিমা বিশ্লেষক বলেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যম শক্তি। ভারতের মতো বড় দেশও যদি মনস্তাত্ত্বিকভাবে প্রাধান্য দেখাতে চায়, তাতে সে নিজেই কৌশলগত ফাঁদে পড়বে। লালমনিরহাট এয়ারবেস এখন বাংলাদেশের উত্তরের একমাত্র পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুত ঘাঁটি। সেখানে বসানো হচ্ছে নতুন প্রজন্মের ডুয়াল ইউজ রাডার, যা একই সঙ্গে বেসামরিক ও সামরিক নজরদারি চালাতে সক্ষম। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, লালমনিরহাটের রাডার স্থাপন ভারতের পরিকল্পনাকে উদ্বেগে ফেলেছে, কারণ চোপড়া বেস এখন সরাসরি তার নজরদারির আওতায়। বাংলাদেশের সামরিক মহল বলছে, এটি কোনো আগ্রাসী উদ্যোগ নয়, বরং প্রতিরক্ষামূলক প্রস্তুতি। কিন্তু ভারতের গণমাধ্যমে প্রচারিত হচ্ছে সম্পূর্ণ উল্টো বয়ান। ঢাকা চীনকে বেস দিচ্ছে। একজন বাংলাদেশি কৌশল বিশ্লেষক বলেন, ভারত যা করছে তা হল মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার। কিন্তু বাস্তবে তারা জানে, আজকের বাংলাদেশ 2010 সালের বাংলাদেশ নয়।
এশিয়ার রাজনৈতিক মানচিত্রে এখন এক নীরব লড়াই চলছে, প্রভাব বনাম স্বাধীনতা। বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র, তুরস্ক, চীন, পাকিস্তান সব দিকেই ভারসাম্য রক্ষা করছে। এই মাল্টিভেক্টর ডিপ্লোমেসি ভারতের কাছে অস্বস্তিকর। একজন ভারতীয় প্রাক্তন কূটনীতিক মন্তব্য করেছেন, বাংলাদেশ একসময় আমাদের সঙ্গে পরামর্শ করে নীতি নিত, এখন তারা নিজেদের সিদ্ধান্ত নেয়। এই পরিবর্তনই মূল সমস্যা। অন্যদিকে বাংলাদেশের কর্মকর্তারা বলেন, আমরা কারো বিরুদ্ধে নই, কিন্তু কারো নিয়ন্ত্রণেও নই। এই অবস্থানই এখন ভারতের চোখে বিদ্রোহ। সন্ধ্যা ঘনিয়ে এসেছে গৌহাটিতে। ব্রহ্মপুত্রের জলরাশি নিস্তব্ধ, তবে নদীর ওপরে আকাশ জুড়ে ঘূর্ণায়মান শব্দে ভরে গেছে পরিবেশ। রাফাল বিমানের ফ্লাইট প্যাটার্ন যেন এক অদৃশ্য সতর্কবার্তা। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি লিখেছে, এই অঞ্চলে চলমান মহড়াগুলো শুধুই সামরিক প্রশিক্ষণ নয়, বরং উত্তর পূর্ব সীমান্তে ভারতের আধিপত্য পুনঃনিশ্চিত করার প্রচেষ্টা। একই সঙ্গে টিআরটি ওয়ার্ল্ডের বিশ্লেষণ অনুযায়ী এই এয়ার শো বাংলাদেশের উদ্দেশ্যে এক প্রতীকী ইঙ্গিত। নতুন কূটনৈতিক বাস্তবতায় দিল্লি তার আঞ্চলিক অবস্থান হারাতে চায় না। আঞ্চলিক সামরিক বিশ্লেষক রবার্ট ম্যাককেনা মন্তব্য করেছেন, ব্রহ্মপুত্র উপত্যকা এখন দক্ষিণ এশিয়ার নতুন স্ট্র্যাটেজিক ভেন। এখানে যে কোনো সামরিক পদক্ষেপ সমগ্র অঞ্চলের ভারসাম্য নষ্ট করতে পারে। বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত বিমান কর্মকর্তা সম্প্রতি বলেছেন, ভারত যদি মহড়া চালায় আমরা পর্যবেক্ষণ করব, কিন্তু প্রস্তুতি আমাদের থেমে নেই। প্রতিরক্ষা মানে কেবল যুদ্ধ নয়, প্রতিক্রিয়া জানার সক্ষমতা। গোধূলির আলো নিভে এলে দেখা যায়, লালমনিরহাটের দিকের আকাশে জ্বলে উঠেছে রাডারের সূক্ষ্ম লাল বিন্দু। ভারতের সীমান্তে রাফাল অবতরণ করছে, বাংলাদেশের দিক থেকে টহল বিমানের নীল আলো মিটিমিটি করছে, এক নিঃশব্দ প্রতিদ্বন্দ্বিতা। সীমান্তে এখন যুদ্ধের ভাষা নেই। দক্ষিণ এশীয় বিশ্লেষক সাউথ এশিয়া ডিফেন্স রিভিউ লিখেছেন, কিন্তু যেভাবে দুটি দেশ তাদের আকাশে প্রতিফলিত শক্তি প্রদর্শন করছে, তাতে বোঝা যায় দক্ষিণ এশিয়ায় নতুন এক শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে। ব্রহ্মপুত্রের ওপরে রাত নামে, আর সেই সঙ্গে নেমে আসে অদৃশ্য উত্তেজনা, যেখানে প্রতিটি রাডার পিং, প্রতিটি ফ্লাইট পথই এক একটা নীরব বার্তা। শান্তি যেন এখন কেবল এক সাময়িক বিরতি, যার পরেই হয়তো ইতিহাস আবার লিখবে নতুন সংঘাতের নাম। সীমান্তের ওপারে ভোর নামছে অদ্ভুত নীরবতায়। টানা রাতের ঘন কুয়াশা কাটেনি এখনো। পাহাড়ের গায়ে আলো থেমে আছে যেন, স্থবির, থমথমে। দূরে একটা ট্রাকের ইঞ্জিন শব্দ শুনে মনে হয় কারো নিঃশ্বাস গিলে নিচ্ছে অচেনা সকালটা। চোপড়া, বামুনিগাঁও, কিষানগঞ্জ নামগুলো এখন আর শুধু মানচিত্রে নেই, সামরিক মানচিত্রেও জায়গা নিচ্ছে নতুনভাবে। ঠিক সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে ভারতীয় সেনার একদল কর্মকর্তা দাঁড়িয়ে নতুন ঘাঁটির দিকে তাকিয়ে, তাদের চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, যেন জানে খেলা এখন আমাদের হাতেই। কিন্তু সীমান্তের ওপারে বাংলাদেশের ভেতরে বাতাস অন্যরকম। ঢাকার কূটনৈতিক পাড়া শুনশান, বনানী কিংবা বাড়িধারায় চলছে এমন কিছু বৈঠক যেগুলোর নোটস পড়ে কোনো কাগজে ছাপা হবে না। কে কার সঙ্গে দেখা করছে, কার গাড়ি রাতের অন্ধকারে দূতাবাসের ভেতরে ঢুকছে, সবকিছুই এখন অদৃশ্য মঞ্চের অংশ। এই মঞ্চে আলো জ্বলে না, কিন্তু সিদ্ধান্ত হয় ভাগ্য নির্ধারণের মতো। ভারতের কূটনৈতিক মহল এখন এক অদ্ভুত আত্মবিশ্বাসে ভরপুর। নয়াদিল্লির কূটনৈতিক রিপোর্টগুলো বলছে, বাংলাদেশে যেই আসুক দিল্লির প্রভাব থাকবেই, কারণ তারা শুধু একটি সরকারকে নয়, গোটা ব্যবস্থাটিকেই নিয়ন্ত্রণে এনেছে। এক প্রভাবশালী ভারতীয় সাংবাদিক, নাম প্রকাশে অনিচ্ছুক, দিল্লির সাউথ ব্লকে এসে এক মন্তব্য করেছিলেন, বাংলাদেশ এখন আর কূটনৈতিক চ্যালেঞ্জ নয়, এটি আমাদের এক্সটেনশন। কে ক্ষমতায় আসবে সেটা কেবল মুখ বদলের বিষয়। এই আত্মবিশ্বাসের পেছনে আছে দীর্ঘ ১৫ বছরের প্রভাব ও লেনদেনের ইতিহাস। সীমান্ত চুক্তি থেকে বিদ্যুৎ বাণিজ্য, জল বন্টন থেকে প্রতিরক্ষা সমঝোতা, সব জায়গায় ভারত এমনভাবে শেকড় ছড়িয়ে দিয়েছে যেন কোনো সরকারই তাদের বাইরে ভাবতে না পারে। তারা জানে, আওয়ামী লীগ যতটা অনুগত ছিল, বিএনপিকেও এখন সহজে ম্যানেজ করা সম্ভব। দলে দলে এমন নেতারা আছেন যারা দিল্লির দূতাবাসে গোপনে দেখা করেন, প্রতিশ্রুতি দেন, আমরা ভারত বিরোধী হব না। দিল্লি বিশ্বাস করে যে এই জিতুক, আমরা হারব না। ঢাকার সবাই এখন এক কথাই বলছে, এটা নির্বাচন নয়, এটা অপারেশনাল কন্ট্রোল। আওয়ামী লীগ বা বিএনপি দুটো দলই যেন একই খেলায় বন্দী। ভারত বুঝেছে, ভোটের ফলাফলে নয়, আসল খেলা হয় নির্বাচনের আগে। নির্বাচন কমিশন, প্রশাসন, গোয়েন্দা সংস্থা, এমনকি গণমাধ্যমের নিয়ন্ত্রণে। ভারতের গোয়েন্দা সংস্থা র, যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব তৈরি করেছে, তারা এখন নিঃশব্দে কাজ করছে ভিন্ন কৌশলে। আগের মতো খোলাখুলি নয়, বরং কো-অপারেটিভ কন্ট্রোল। ঢাকার ভূ রাজনীতি বিশ্লেষক মাহাদি
হাসান বলছেন, তারা এখন সরাসরি হস্তক্ষেপ করে না, তারা মানুষ তৈরি করে যারা যে কোনো দলের ভেতরে থেকেই ভারতের স্বার্থ দেখবে। এভাবেই বাংলাদেশের রাজনৈতিক পরিসর হয়ে উঠছে এক গোলকধাঁধা, যেখানে দেশপ্রেম, নীতি বা মতবাদ নয়, টিকে থাকার জন্য দরকার বিদেশি আশীর্বাদ। এই গোলকধাঁধা রাজনীতিতে ভারতের জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই এক অদ্ভুত ছায়া ঘনিয়ে আসছে, যা তাদের সব পরিকল্পনাকে বিপদে ফেলতে পারে। নভেম্বরের শুরুতে উপগ্রহ চিত্রে দেখা যায় পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়ায় এক বিশাল সামরিক স্থাপনা তৈরি হচ্ছে। ভারত সরকার বলছে এটি চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার জন্য, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই ঘাঁটি বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এবং তার অবস্থান এমনভাবে বাছাই করা হয়েছে যে প্রয়োজনে কয়েক ঘন্টার মধ্যেই সীমান্ত পেরিয়ে সামরিক অভিযান চালানো সম্ভব। দ্য ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে বলা হয়, নতুন ঘাঁটিটি শুধু প্রতিরক্ষা নয়, এটি একটি অফেন্সিভ প্ল্যাটফর্ম যা দিয়ে খুব দ্রুত সীমান্ত পার অপারেশন চালানো যাবে। বাংলাদেশের অভ্যন্তরে অনেকে মনে করছেন এটি কেবল প্রতিরক্ষার নাম করে তৈরি একটি চাপ সৃষ্টির কৌশল, কেননা দিল্লি জানে বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা প্রফেসর ইউনুস ও তার টিম ভারতের কাছে সহজ প্রতিপক্ষ নয়। এই ঘাঁটির নির্মাণ সময় এবং রাজনৈতিক প্রেক্ষাপট একসঙ্গে মিলে যাচ্ছে। নির্বাচনের মাত্র 2 মাস আগে যখন দেশের রাজনীতি দুলছে অনিশ্চয়তার তরঙ্গে, তখনই ভারতের এই সামরিক উপস্থিতি এক ধরনের বার্তা। এক সাবেক সেনা কর্মকর্তা কর্নেল তাহের বলেন, এটা ক্লাসিক সাইকোলজিক্যাল প্রেসার। তুমি জানবে কেউ তোমার বাড়ির সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে অথচ গুলি করছে না, ভয়টা ঠিক সেখানেই। সব জরিপে দেখা যাচ্ছে বিএনপি নিরঙ্কুশভাবে এগিয়ে। জনগণের সমর্থন, আন্তর্জাতিক সহানুভূতি সবকিছুই যেন তাদের পক্ষে। তবু দলের নেতা লন্ডনে রয়েছেন যেন এক অদৃশ্য চুক্তির ভেতরে। কূটনৈতিক সূত্রে জানা গেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয় দেশই তারেক রহমানকে বার্তা দিয়েছে, আপনি এখনই ফিরবেন না, পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। এই পরিস্থিতি কি তা কেউ জানে না, কিন্তু সবাই অনুভব করছে কিছু একটা ঘটছে পর্দার আড়ালে। ঢাকার এক সিনিয়র সাংবাদিক তার প্রতিবেদনে লিখেছেন, এটা শুধু রাজনৈতিক খেলা নয়, এখানে রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হচ্ছে এমন কিছু টেবিলে যেখানে বাংলাদেশ প্রতিনিধিত্ব করছে না। তারেক রহমান হয়তো বুঝেছেন খেলার ময়দান এখন নয়, নির্ধারিত হচ্ছে অদৃশ্য মঞ্চে। তিনি ফিরলে হয়তো কারো পরিকল্পনা ভেস্তে যাবে, অথবা তিনি জানেন কেউ তাকে ফাঁদে ফেলতে চায়। এই অনিশ্চয়তা, এই নীরবতা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক অচেনা থ্রিলারের ভেতর। ঢাকার শাহবাগ থেকে গুলশান পর্যন্ত এখন নতুন নাম অন্তর্বর্তী সরকার এবং তার নেতৃত্বে আছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। যখন শেখ হাসিনার পতনের পর পুরো প্রশাসন অচল হয়ে পড়েছিল, তখন তিনিই একমাত্র ব্যক্তি যার নামের পাশে আন্তর্জাতিক আস্থা ছিল। তবে সেই আস্থা সবার নয়। নয়াদিল্লির কাছে ইউনুস নামটি এক দুশ্চিন্তার প্রতীক। তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রিয়, কিন্তু ভারতের নয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রকাশ্যে বলেছিলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে কথা বলার সময় সংযত থাকতে হবে। এটাই ছিল ভারতের সতর্কবার্তা। কিন্তু ঢাকায় সেই বার্তার উত্তর এসেছে একেবারে চোখে চোখ রেখে, যার সারাংশ, বাংলাদেশ স্বাধীন দেশ, এখানে কোনো পরামর্শ বিদেশ থেকে আসে না। এই এক বাক্যেই যেন বদলে গেছে ইতিহাসের গতি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার দিল্লির প্রকাশ্য মন্তব্যের জবাব এভাবে দেওয়া হলো কূটনৈতিক ভাষায়, কিন্তু কঠোর রাজনৈতিক বার্তায়। ইউনুসের পাশে এখন এমন সব উপদেষ্টা যারা ভারতের পুরনো প্রভাবমণ্ডল থেকে মুক্ত। তাদের মধ্যে অনেকে পশ্চিমা বিশ্বে পড়াশোনা করেছেন, কেউ কেউ জাতিসংঘে কাজ করেছেন। এই দলটি ভারতের চোখে অপরিচিত, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপের চোখে আস্থার প্রতীক। দিল্লি জানে এই সরকার থাকলে তাদের নিয়ন্ত্রণের যুগ শেষ, আর সেই ভয়ই হয়তো সীমান্তের নতুন ঘাঁটি তৈরির পেছনের আসল কারণ। সীমান্তের ওপরে ভারতের ঘাঁটিগুলোতে আলো চলছে বেশি করে। ভারতের দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস লিখছে, সেগুলো এখন পুরোপুরি রেডি, মানে শুধু নির্দেশ দিলেই নড়বে ট্যাঙ্ক, উড়বে হেলিকপ্টার। ঢাকার রাত তখন নিস্তব্ধ, কিন্তু নিস্তব্ধতার মধ্যেও এক ভয়ানক গর্জন লুকানো। গুলশানের আকাশে হেলিকপ্টারের ছায়া দেখা যায়, আবার মিলিয়েও যায় মুহূর্তে। জাতীয় টেলিভিশনের স্ক্রিনে প্রফেসর ইউনুসের শান্ত কণ্ঠের বক্তব্যের সারাংশ, বাংলাদেশ কারো করুণায় টিকে নেই, আমরা স্বাধীন, আমরা প্রস্তুত। সেই ভাষণ দেখছিলেন দিল্লির সাউথ ব্লকের ভেতরে বসে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সামনে টেবিলে গোপন রিপোর্ট। রাতটা হঠাৎ ভারী হয়ে ওঠে। দিল্লির ঘড়িতে তখন রাত 2টা। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতির তাপমাত্রা ক্রমেই বাড়ছে। রাতের দিল্লি। সাউথ ব্লকের জানালাগুলো এখনো আলো জ্বলছে। চারিদিকে নিস্তব্ধতা, কেবল দফায় দফায় বাজছে টেলিগ্রাফের মৃদু বিপ।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গোপন কক্ষে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর সেনাপ্রধান জেনারেল আনন্দ বর্মা। টেবিলের ওপর রাখা এক নীল ফাইলে লেখা অপারেশন বাংলাদেশ। মোদীর মুখে তীব্র ক্লান্তি, কিন্তু চোখে একরাশ দৃঢ়তা। তিনি ধীরে বলেন, পাকিস্তান নিয়ে অনেকবার খেলেছি, এবার ওদের লোক ক্লান্ত, কিন্তু যদি বাংলাদেশের দিকে একটা কৌশলগত পদক্ষেপ নিই, অভ্যন্তরীণ সমর্থন ফিরে আসবে, মানুষ আবার দেশপ্রেমে মাতবে। রাজনাথ মাথা নাড়লেন। বাংলাদেশে ইউনূস এখন বড় ফ্যাক্টর, ওদের যদি চাপে আনা যায় বাকিটা সহজ। নীরব কক্ষে যেন সময় থমকে গেল। ঠিক তখনই একজন কর্নেল দরজায় এসে রিপোর্ট দিল, সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে ৩টি ঘাঁটি প্রস্তুত স্যার, রাফাল স্কোয়াড্রন স্ট্যান্ড বাই। মোদীর চোখে ক্ষীণ হাসি ফুটে উঠল। খেলা শুরু হোক। ভারতের নির্বাচনের আগে অভ্যন্তরীণ চাপ ক্রমশ বাড়ছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি আর কৃষকদের আন্দোলন সরকারকে বিব্রত করছে। বিরোধীরা যখন চাকরি চাই স্লোগানে রাস্তায় নেমেছে, মোদীর ঘনিষ্ঠরা জানেন শুধু অর্থনীতি দিয়ে আর ভোট জেতা যাবে না, দরকার একটি নতুন জাতীয়তাবাদী জোয়ার। ২০১৯ সালে বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক ছিল সেই জোয়ারের নাম। পাকিস্তানে কথিত হামলার পর ভারতের শহরগুলোতে উল্লাসে ফেটে পড়েছিল মানুষ, আর বিজেপির ভোট শেয়ার বেড়েছিল প্রায় ৮%। এখন মোদীর আশেপাশের পরামর্শদাতারা নতুন টার্গেট খুঁজছেন, এমন এক পদক্ষেপ যা সহজ, দ্রুত এবং রাজনৈতিকভাবে লাভজনক। এবং সেই জায়গায় এসে বাংলাদেশকে দেখা হচ্ছে ইজি অপশন হিসেবে। একজন প্রাক্তন কর্মকর্তা ইন্ডিয়া টুডেতে বলেছেন, বাংলাদেশের সাথে সীমান্তে তেমন কোনো ঝুঁকি নেই, তাদের সামরিক প্রতিরক্ষার ক্ষমতা পাকিস্তানের 1%ও নয়। ভারতের রাজনৈতিক বিশ্লেষক অরবিন্দ দত্ত বলেন, বাংলাদেশ হল ভারতের জন্য লো রিস্ক হাই রিওয়ার্ড কেস, কেননা এখানে আক্রমণ মানেই যুদ্ধ নয়, বরং সীমান্ত সুরক্ষা নামের এক নিয়ন্ত্রিত সামরিক অভিযান। এতে ক্ষতি কম, কিন্তু নির্বাচনী লাভ প্রচুর। গত ৩ মাস ধরে সীমান্ত এলাকায় অস্বাভাবিকভাবে বেড়েছে সামরিক টহল, নতুন করে রাডার স্থাপন, ফরওয়ার্ড বেস ক্যাম্প, এমনকি ইলেকট্রনিক সার্ভাইলেন্স, সবই ইঙ্গিত দিচ্ছে ভারত একটি প্রি অ্যাম্পটিভ স্কিম সাজাচ্ছে। ঢাকা এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে, কিন্তু দিল্লি তা উপেক্ষা করেছে। সরকারি মুখপাত্রের ভাষায় সবই নিয়মিত প্রতিরক্ষা কার্যক্রম, অথচ উপগ্রহ চিত্র বলছে এগুলো সাধারণ প্রস্তুতি নয়, এটি সামরিক অবস্থান পরিবর্তনের নিদর্শন। নভেম্বর জুড়ে উত্তরবঙ্গের আকাশে দেখা যাচ্ছে ভারতীয় যুদ্ধ বিমানের ফ্লাইট প্যাটার্ন। সেনা টহল বেড়েছে ধূপগুড়ি, কোচবিহার, চোপড়া পর্যন্ত। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, রাতের বেলায় ভারতীয় সেনারা অদ্ভুত সরঞ্জাম টানছে গোপনে। কেউ কেউ বলছেন নতুন ধরনের কমিউনিকেশন সিস্টেম সেট করা হচ্ছে। একই সময় বাংলাদেশের দিকে পাঠানো হয়েছে গোপন সতর্কবার্তা, চলমান পরিস্থিতিতে সংযত থাকুন। কিন্তু ঢাকায় সেটা অন্যভাবে পড়া হচ্ছে। বাংলাদেশের এক কূটনীতিক বলেন, এটা কেবল সংযম নয়, এটা হুমকি। বাংলাদেশে হামলা করা এখন ভারতের প্রতিরক্ষা মহলের সবচেয়ে আলোচিত সামরিক অ্যাকশন অপশন। আর এই গোটা স্ট্র্যাটেজি নির্মাণের মূল উদ্দেশ্য একটাই, নরেন্দ্র মোদীর পতনশীল জনপ্রিয়তা ঠেকানো। মোদীর ঘনিষ্ঠ মহল জানে, দেশজুড়ে যখন অর্থনৈতিক চাপ, কৃষক অসন্তোষ, বেকারত্ব আর মুসলিম ভোট ব্যাংকের বিচ্যুতি, তখন একটা ছোট আকারের জয় নির্বাচন জেতানোর চাবিকাঠি হতে পারে। কিন্তু পাকিস্তানের ওপর আর আগের মতো হামলা চালানো যায় না। আন্তর্জাতিক নজর, পরমাণু সমতা ও কাশ্মীর ইস্যু, সব মিলে তা এখন ঝুঁকিপূর্ণ। সেখানেই বাংলাদেশ এসেছে একটি ইজি টার্গেট হিসেবে। ভারতের বিজেপি থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে, বাংলাদেশ সেনাবাহিনী এখনও সীমিত পরিসরে কার্যকর, বেসামরিক নেতৃত্বের রাজনৈতিক অবস্থান দুর্বল এবং সীমান্ত অঞ্চলে প্ররোচনার মাধ্যমে একটি সীমিত যুদ্ধের আবহ তৈরি করা সম্ভব। এই নোটেই অপারেশনের নাম দেওয়া হয়েছে মেঘদূত। এই অপারেশনকে অনেকেই বলছেন নতুন সিন্দুর পরিকল্পনা। ২০১৬ সালের অপারেশন সিন্দুর যেভাবে পাকিস্তানের বালাকোটে চালানো হয়েছিল, তারই রিফ্রেশড ভার্সন হিসেবে বাংলাদেশে হামলা করা হতে পারে। দ্য ইকোনমিস্ট একটি ফিচারে লিখেছে, মোদী প্রশাসনের ইতিহাস বলে, নির্বাচনের আগে চটকদার সামরিক পদক্ষেপ বিজেপির ভোট বাড়াতে সাহায্য করে। বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার সরকারের অবস্থান স্পষ্ট, বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য, ডক্টর ইউনূসের উচিত সতর্ক থাকা। এর জবাবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। আন্তর্জাতিক মহলেও এর প্রতিধ্বনি পড়েছে। ওয়াশিংটন, বেইজিং ও ইসলামাবাদ থেকে পরপর বিবৃতি এসেছে, বাংলাদেশের নির্বাচনে বাইরের প্রভাব গ্রহণযোগ্য নয়। ওয়াশিংটন পোস্ট লিখেছে, মোদীর সরকার অভ্যন্তরীণ চাপে এমন এক পদক্ষেপ নিতে পারে যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে বিপন্ন করবে। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস আরও সোজাসুজি বলেছে, ভারত যদি বাংলাদেশে উত্তেজনা সৃষ্টি করে, তা আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য আত্মঘাতী হবে।
দক্ষিণ এশিয়ার শক্তিগুলো এখন এই নতুন সম্ভাব্য সংঘাত ঘিরে সক্রিয়। পাকিস্তান ইসলামাবাদে বিশেষ বৈঠক ডেকেছে। আইএসআই এর এক ব্রিফিংয়ে বলা হয়েছে, ভারতের আগ্রাসী পদক্ষেপ আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। চীন তার বাণিজ্যিক অংশীদার হিসেবে বাংলাদেশকে পাশে রাখছে। বেইজিং এর কূটনীতিকরা বলছেন, বাংলাদেশ এখন নতুন বেল্ট অ্যান্ড রোড কেন্দ্র। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাদের উদ্বেগ, ভারত যদি বাংলাদেশে সীমিত অভিযান চালায় তাহলে এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগিতা নীতিকে বিপদে ফেলবে। ফেব্রুয়ারির ভোর, ঢাকার আকাশে কুয়াশা জমেছে। স্যাটেলাইট ফিডে দেখা যাচ্ছে সীমান্তের ওপারে ট্যাঙ্কের সারি। ভারতীয় মিডিয়া হঠাৎ ঘোষণা দিচ্ছে সন্ত্রাস দমন অভিযান শুরু হয়েছে, কিন্তু ঢাকায় কোনো আন্দোলন নেই, কেবল নিস্তব্ধতা। প্রফেসর ইউনূস রাষ্ট্রপতির দপ্তরে ফোন করেন, কণ্ঠে শান্ত স্বর, সব ইউনিট প্রস্তুত রাখুন, যদি যুদ্ধ আসে কূটনীতি হবে প্রথম অস্ত্র। একই সময় ওয়াশিংটন ও বেইজিং এর হটলাইনে আলো জ্বলে ওঠে। পাকিস্তানের জেনারেল সদর দপ্তরে বার্তা পৌঁছে, অপারেশন মেঘদূত সক্রিয়। মোদির ডেস্কে বসানো টেলিগ্রাফে আসে শেষ বার্তা, মিশন রেডি। কিন্তু পরক্ষণেই দিল্লির আকাশে বেজে ওঠে অ্যালার্ম। কোনো এক অজানা সাইবার হ্যাকিং স্ক্রিনে মোদির পরিকল্পনা প্রকাশ্যে চলে গেছে। আন্তর্জাতিক মিডিয়া তোলপাড় শুরু করে, ইন্ডিয়া প্ল্যানিং স্ট্রাইক অন বাংলাদেশ। সব থেমে যায়। রাতের নিস্তব্ধতায় এক অদৃশ্য কণ্ঠ শোনা যায়, যুদ্ধের আগেও কখনো কখনো শান্তি যেতে। কুয়াশা কেটে যায় না, কিন্তু দিগন্তে আলো ফুটে ওঠে, যেন নতুন বাংলাদেশের সূর্যোদয়।